সেশনটি শুরু করার জন্য। অসংখ্য ধন্যবাদ অনেক ভাই। আই হোপ আমাকে সবাই শুনছেন। অনেক ভাই যদি একটু ক্লিয়ার করে যেতেন যে আসলে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আর ওকে, আপনার থ্যাংক ইউ। প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি না, এতক্ষণ ওকে, দেখতে আমি পাচ্ছি। দিচ্ছি। আমি একটু ইন্ট্রোডাক্টরি করে আমি প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিওর, আমি শেয়ার করে দিচ্ছি। শিওর, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অনেক ভাই। অনেক ভাইকে হয়তো আপনারা অনেকেই চেনেন, আমাদের খুব প্রিয়, খুব ভালোবাসার মানুষ এবং নিজেও অনেক ভালো মানুষ, অনেক হেল্পফুল। আমাদের স্টার্ট আপের একটি জনপ্রিয় নাম অনেক ভাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি এখানে তো আসলে সবাই কথা বলতে পারবেন না, সো আমাকে কথা বলতে হচ্ছে। আর এখানে একটু ইন্টারেক্টিভ করার জন্য আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনারা যদি যদি সবাই শুনে থাকেন তাহলে মাঝে মাঝে আপনাদেরকে হ্যান্ড রাইজ করতে বলবো, মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব। তো যারা শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে মনোযোগ দিয়ে শুনবেন, যে যেখানে আছেন যেভাবেই শুনছেন। কারণ আমি কিন্তু র্যান্ডম নাম, আমার একটা ক্লাসের একটা পলিসি আছে, সেটা হচ্ছে আমি কিন্তু র্যান্ডম নাম ধরে ধরে জিজ্ঞেস করি যে আপনি শুনছেন কিনা, আপনি এটা কি বুঝলেন। সো আমি যে কোনো সময় প্রশ্ন করতে পারি। সো আশা করি আপনারা সবাই খেয়াল করে শুনবেন। তো প্রথমে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে জানি, সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন হয়তো অনেকে বিজনেস করছেন বা করবেন বা সামনে করবেন এরকম একটা চিন্তা করছেন। আমি একটু হাত দেখতে চাই, আসলে অলরেডি আপনাদের মধ্যে যদি কেউ বিজনেস শুরু করেছেন এরকম হয়ে থাকে তাহলে আপনাদের হ্যান্ড রাইজ করুন। আমি আসলে একটু দেখি যে আসলে এখানে কোনো বিজনেসের কাজ হচ্ছে কিনা, মানে বিজনেস অলরেডি করছেন এরকম কেউ আছে কিনা। এরকম কেউ থাকলে হাত উঠাবেন। উম, আর কি কেউ বিজনেস করছেন অলরেডি? রাইট, আমি 3-4 জন পেয়ে গেছি অলরেডি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি জানতে চাচ্ছি যে আসলে আপনাদের মধ্যে দেখলাম যে কয়েকজন আসলে অলরেডি বিজনেস শুরু করেছেন, খুবই ভালো, দারুণ কথা। আপনারা যারা হাত তুলেছেন তারা নামিয়ে দিতে পারেন। এখন আমি জিজ্ঞেস করছি যে আসলে আপনারা ফিউচারে বা সামনে বিজনেস করতে চান এরকম কারা আছেন? একটু হাত তুলবেন কাইন্ডলি। যারা বিজনেস করতে চান তারা হাত তুলুন। বাহ, দারুণ। অলমোস্ট মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি অনেকেই আপনারা বিজনেস করতে যাচ্ছেন, মোটামুটি সবাই বিজনেস করতে যাচ্ছেন। কেউ হয়তো আবার ইন্টার্নের মাধ্যমে, ইন্টার্নশিপের মাধ্যমে স্টার্ট আপের মডেলে, স্টার্ট আপ কিভাবে বিজনেস হয় সেটা দেখে হয়তো আপনারা শুরু করবেন। So, আমাদের জায়গাটা থেকে আমি স্লাইডে চলে যাই। আর স্লাইডে গিয়ে আমার সম্পর্কে আপনাদেরকে একটা ব্রিফ দিচ্ছি। আশা করি সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন। কে একজন বলুন, আসলে দেখতে পাচ্ছেন তো অবশ্যই, না? অবশ্যই না। জি ভাইয়া, যাইতেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের অলরেডি আপনারা আজকে আমাদের টপিকটা জানেন, সাস্টেনেবল অ্যান্ড স্কেলেবল বিজনেস মডেলস নিয়ে আপনারা আসলে কথা বলবো। আমি শফিকুল আলম সাইফ, আমি এক্সিলারেটিং বাংলাদেশে বিজনেস কোচ হিসেবে আছি। আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা, কিছু মেথড দেওয়া, কিছু ফর্মুলা শেখানো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি সাইফ অনেক বছর ধরে বিজনেস করছি, দো আই লুক ভেরি ইয়াং, বাট আসলে আমার বিবিএন এমবিএ শেষ হয়ে গেছে 2012 সালে। সো লং জার্নি, এখন 13 বছর প্রায় হয়ে গেছে। ফ্রম দ্য বিগিনিং হয়তো 2-1 বছর জব করেছি, জবও দরকার মাঝে মাঝে এক্সপিরিয়েন্সের জন্য। অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম আসলে মোরলেস আমি আসলে বিজনেসই করেছি। সো এই বিজনেস করতে করতে বিজনেসের অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক মানে ফেলিয়ার গল্প আছে, অনেক অ্যাচিভমেন্টের গল্প আছে। তো সেখান থেকেই আপনাদের সুবিধাটা হচ্ছে যেহেতু 12-13 বছর আমরা বিজনেস করেছি, আমাদের কোচরা অনেকেই অনেক বিজনেসের সাথে জড়িত, সরাসরি জড়িত এবং অনেক প্রোগ্রাম তারা এর আগেও করেছেন। সো আপনারা আমাদের মতো 12-13 বছর যেন পিছিয়ে না থাকেন, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এই আয়োজন, যেন আপনারা আগে থেকে আমাদের এক্সপিরিয়েন্স গুলো, যে ভুলগুলো বা যেই ফেলিয়ার গুলো আমাদের আছে সেখান থেকে আমরা কি শিখলাম। ফেল করলেই ভেঙে পড়ার কোনো কারণ নাই। ফেল করা মানে হচ্ছে যে যদি বিজনেসের টার্গেট আপনাদের থাকে তাহলে আপনি ফেল করতে করতে শিখবেন। আর কখনো ছোট ছোট অ্যাচিভমেন্টও দারুণ উদযাপন করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে ছোট অ্যাচিভমেন্টই যে আপনাকে আসলে সাকসেসে নিয়ে যাচ্ছে বা যাবে সেটা শিওর না। তো সেটার জন্যই প্রয়োজন আমাদের একটা সঠিক বিজনেস মডেল। বিজনেস মডেলটা আসলে কি? আমরা বলেছি সাস্টেইনেবল এবং স্কেলেবল। যখন আমরা বলছি সাস্টেইনেবল এবং স্কেলেবল, এই ওয়ার্ডের মধ্যেই আছে একটা বিষয়,
সেটা হচ্ছে, একটা সেকেন্ড, এখানে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি না, তো নিজেকে একটু দেখে নিই। ওকে, সরি, একটু সময় নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাস্টেনেবল যে মডেলটা কথা বলছিলাম, যে এমন একটা বিজনেস মডেল আপনার করা উচিত, যে বিজনেস মডেলটা বা যে বিজনেস মডেলটা আমরা আজকে শিখবো। আপনার এরকম একটা বিজনেসের চিন্তা করা উচিত যেই বিজনেসটা আসলে সাস্টেইন করে। সাস্টেইন মানে কি? মানে প্রতিনিয়ত থাকছে, প্রতিনিয়ত বড় হচ্ছে। স্কেলেবল এবং সাস্টেনেবল কথাটাই হচ্ছে যেটা প্রতিনিয়ত আপনি কাজ করতে করতে একটা স্কেল করার মতো একটা অবস্থায় থাকে। সরাসরি আমরা টপিকে চলে যাই। আজকের টপিকের জায়গা থেকে আমরা আজকে আসলে কি কি শিখবো। আমরা এখানে শেয়ার করছিলাম যে আসলে এই মোরলেস আমরা স্কেলেবল বিজনেস মডেলটা কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, ভ্যালু প্রপোজিশনটা কি, টার্গেট মার্কেট অ্যান্ড কম্পিটিশন কি, রেভিনিউ কস্ট স্ট্রাকচার কিভাবে করা হয়, এবং এই বিষয়গুলো কি, অ্যান্ড প্রমোশন অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ। তো এই অনেক ভারী ভারী টার্ম আমাদের কাছ থেকে যখন আমরা এগুলো দেখি আসলে আমাদের কাছে অনেক কিছুই ভারী ভারী টার্ম মনে হতে পারে। বাট দ্য থিং ইজ আসলে এগুলো আপনারা সবাই যারা বিজনেস করছেন বা করবেন তারা সবাই জেনে বা না জেনে এই ইস্যু বা এই টপিকগুলোর মাঝেই আপনারা যান। সো আমরা যদি বিজনেস মডেলের ডেফিনেশনে সহজভাবে চিন্তা করি, বিজনেস মডেলটা হচ্ছে এরকম যে আসলে একটা একটা কনসেপ্ট, একটা কনসেপচুয়াল একটা ব্লুপ্রিন্ট দ্যাট আউটলাইন্স হাউ আ কোম্পানি ক্রিয়েটস, মার্কেটস অ্যান্ড সেলস ইটস প্রোডাক্টস টু আর্ন প্রফিট। তো সহজভাবে আমরা যদি বলি, আপনি কি প্রবলেমের সমাধান করছেন, সেই প্রবলেমটা কি মানুষের প্রয়োজন আছে, এবং সেটা আপনি কিভাবে মানুষের কাছে উপস্থাপন করছেন, এবং এই কাজটার মাধ্যমে আপনি কিভাবে টাকা আর্ন করছেন, কিভাবে আপনি আয় করছেন, এই টোটাল কম্বিনেশনটাই হচ্ছে বিজনেস মডেল। তো এই যেই কথাগুলো আমরা বললাম, তার মানে বিজনেস মডেল একটা ফ্রেমওয়ার্ক, একটা স্ট্র্যাটেজি, একটা স্ট্রাকচার্ড প্ল্যান অ্যান্ড একটা অ্যাপ্রোচ, যেটা আমি আপনাদেরকে বুঝালাম সেটাই ইন শর্ট এখানে আছে। বিজনেস মডেলের বুকিশ যেই ল্যাঙ্গুয়েজ আমরা বলি ইনার লাইন, সেটা হচ্ছে কোম্পানিজ প্ল্যান ফর মেকিং প্রফিট। তো ফেমাস আমরা টিম ব্যারির একটা কথা শুনি যে ইয়োর বিজনেস মডেল ইজ দ্য ফাউন্ডেশন অফ ইয়োর বিজনেস প্ল্যান। অ্যান্ড পিটার ড্রাকার বলেছেন আসলে দ্য বিজনেস মডেল এক্সপ্লেন্স হাউ ইউ আর গোয়িং টু মেক মানি, ইফ ইউ কান্ট এক্সপ্লেন দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এ কোম্পানি। সহজভাবে আমরা বিজনেস মডেল বা আমাদেরকে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে আসলে বিজনেস মডেলটা কি, আপনার বিজনেসটা কি, তখন দেখা যাচ্ছে যে আমরা এমন একটা ইন্ট্রোডাকশন শুরু করি যে বিশাল সময় আমাদের যাচ্ছে আসলে বিজনেসের বিষয়টা বোঝার জন্য। ইউ শুড টেক 30 সেকেন্ড অর 1 মিনিট আসলে বিজনেস মডেলটা বোঝার জন্য। ধরেন কথার কথা যে আমরা বিজনেস মডেলের পয়েন্ট অফ ভিউতে আমরা বলছিলাম যে আসলে বিজনেস মডেলের পয়েন্ট অফ ভিউতে আমরা বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে যে একটা প্রবলেম সলিউশন করতে হবে। ধরেন আমি একদম র্যান্ডম একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি। ধরেন আমাদের রাস্তায় রাস্তায় মুচি আমাদের জুতো সেলাই করে অথবা জুতো কালি করে দেয়, অনেক বছর ধরে এটা চলে আসছে। বাট একটা স্টার্ট আপ যখন আসে, ধরেন একটা এক্সিস্টিং প্রবলেম নিয়েই কাজ হচ্ছে, সেখান থেকে আপনি দেখলেন যে এই প্রবলেমটা তো মানুষকে যেতে হয়, মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়, ওয়েট করতে হয়। তো লন্ড্রির হয়ে গেছে, লন্ড্রি বাসা থেকে হয়ে যায়, আমরা যে কোনো কিছু অর্ডার করতে পারি অনলাইনের মাধ্যমে। বাট তাহলে এই জুতার এই কোম্পানি বা জুতার এই মুচির এই কাজটিকে আমরা অনলাইনে আনতে পারি কিনা, তার মানে একটা মানে একটা সমস্যা আপনি পিক করলেন, এবং এই সমস্যাটা পিক করার পরে আপনি ভাবছেন এই সমস্যাটা আমি এখন সমাধান করব কিভাবে। আসলে কি এই সমস্যাটা মানুষের আছে, নাকি মানুষ হেঁটে হেঁটে যেতে পারে? যদি আপনি চিন্তা করেন এরকম একটা প্রবলেম আপনি চিন্তা করছেন, যে প্রবলেমটা সলিউশন ভেরি ইজি, আপনার সমাধান নিয়ে অন্য কারো তেমন কোনো উপকার হচ্ছে না। তো সেই ধরনের প্রবলেম অ্যান্ড ইস্যুজে আসলে স্কেল করার অপশনস গুলো কম থাকে। তো আমরা যেটা বলছিলাম যে একটা স্কেলেবল বিজনেস মডেল রেডি করার জন্য আসলে কিছু প্রসেস আছে, যে আমরা যে কি এলিমেন্টস গুলো এখানে দেখছি আমরা ডিটেলস পরবর্তীতে দেখবো, দ্যাটস ওয়াই আমি এখন আর নাম ধরে বলছি না। যখন আপনি একটা বিজনেস করছেন তখন একটা অটোমেটেড একটা প্রসেস রেডি করার কথা আমরা বলি। প্রথমে আপনি যে কোনো ভাবেই শুরু করতে পারেন, প্রথমে বাংলা সিস্টেম আমরা যেটা বলি বাংলা সিস্টেমে শুরু করতে পারেন। অ্যান্ড দেন জায়গাটা হচ্ছে যে আমরা কত দ্রুত এটাকে অটোমেটেড করতে পারি। অটোমেট মানে হচ্ছে টেকনোলজি অ্যাড হচ্ছে, তারপরে মানুষের ব্যবহার কম হচ্ছে, মেশিনারিজ ইউজ হচ্ছে, যেন কম সময়ে কম শ্রমে অধিক প্রোডাকশন বা সার্ভিসেস দেওয়া সম্ভব হয়।
আমরা স্টার্টআপের সেই ধরনের বিজনেসগুলোকেই বেশি স্কেলেবল এবং সাস্টেনেবল চিন্তা করি, যেগুলো হচ্ছে ছোট থেকে শুরু করে খুব দ্রুত হাই মার্জিনের দিকে যেতে পারে। দেন হচ্ছে ফ্লেক্সিবল ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে যে সিস্টেম, আমরা যে প্ল্যাটফর্ম বা যে টেকনোলজি ইউজ করছি সেটা ফ্লেক্সিবল কিনা। স্ট্রং নেটওয়ার্ক ইফেক্ট, যেটা হচ্ছে যে আপনি যখন সেল করছেন, প্রোডাক্ট বাড়াচ্ছেন, আপনি যখন কাস্টমার বাড়াচ্ছেন, অটোমেটিক আপনার নেটওয়ার্ক বড় হচ্ছে। আরেকটা হচ্ছে যে কাস্টমার রিটেনশন, যে কাস্টমার রিপিটেবল কিনা। আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের মধ্যে কাস্টমার রিপিটেবল হওয়ার চান্সেস কতটুকু, আপনি কি প্ল্যান করছেন। দেন হচ্ছে স্কেলেবল কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমারকে কিভাবে আপনি আস্তে আস্তে গ্রোথের দিকে নিয়ে যাবেন সেটা নিয়ে কথা বলা। মার্কেট ডিমান্ড, যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করছেন বা যে সার্ভিস নিয়ে আপনি কাজ করছেন সেটার আদৌ মার্কেট ডিমান্ডটা আসলে অনেক বড় কিনা। আপনি একটা বিজনেস করছেন সেটা অনেক ছোট পরিসরের কিনা। আপনি কি একটা মুদির দোকান দেওয়ার চিন্তা করছেন, নাকি বিশাল চালডালের মতো চালডাল.com এর মতো পুরো বাংলাদেশে আমি সাপোর্ট দেবো সেভাবে চিন্তা করছেন। আর এটা হচ্ছে ইনোভেটিভ অফারিংস। আমরা আসলে নতুন করে বিজনেস করার ক্ষেত্রে আইদার আমরা এক্সিস্টিং প্রবলেমটা সলভ করি, আর একদমই নতুন প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো এক্সিস্টিং কোনো প্রবলেমও যদি আমরা সমাধান করি, সেটা থেকেও আমি ইনোভেটিভ অফারিংস করছি কিনা আমার কম্পিটিটর এন্ড এভরিথিং থেকে, সেটা হচ্ছে এখানে প্রতিবেদ্য বিষয়। সো আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি মডেল ডেভেলপমেন্ট স্টেপে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ভ্যালু প্রপোজিশন নিয়ে কথা বলবো। এটা একটা টার্ম, ভ্যালু প্রপোজিশন হচ্ছে যে আমি যেটা আপনাদেরকে এতক্ষণ বোঝালাম যে আসলে আপনার প্রবলেমটা আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করেছেন কিনা, যে প্রবলেমটার সমাধান আপনি করতে চাচ্ছেন সেই প্রবলেমটা আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করেছেন কিনা, এবং সেই সমস্যাটার সমাধান আসলে প্রয়োজন আছে কিনা, সেই সমস্যাটার মার্কেট আসলে আদৌ আছে কিনা। সরি। দেন হচ্ছে আপনার টার্গেট মার্কেট ডিটারমাইন করা, আসলে আপনি কোন মার্কেটে বিক্রি করতে চাচ্ছেন। র্যান্ডম আসলে চিন্তা করা যাবে না যে আসলে আমি যেটা বলছিলাম যে আসলে আমি চিন্তা করছি যে আমি ওই যে মুচির যে গল্পটা বলছিলাম যে আমি একটা মুচির অনলাইন শপ করব, সবাই ঘরে বসে বসে জুতা দিবে, আমার এখান থেকে ক্লিয়ার হয়ে মানুষের বাসায় চলে যাবে, আর কষ্ট করতে হবে না। তাহলে এই সমস্যার সমাধানটা আমি কিভাবে দিব? আমি কি একটা দোকান নিয়ে বসে এই সমস্যাটা সমাধান করা যায়? আমি কি এটা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে টার্গেট করছি, স্কুলের বাচ্চাদেরকে টার্গেট করছি, আমি কোন প্ল্যাটফর্মে করছি? সেই অনলাইনে প্ল্যাটফর্মে কি আমার টার্গেটেড মানুষগুলো আছে? আমি কি শহরের মানুষকে টার্গেট করছি নাকি আমি গ্রামের মানুষকে টার্গেট করছি? মোরলেস এটাই হচ্ছে আপনার টার্গেট মার্কেট। দেন হচ্ছে যে আপনি যে কাজ করছেন সেই কাজটা কম্পিটিটরস আছে কিনা, তারা কি করছে, তারা কি সমাধান করছে, তাদেরকে খেয়াল করা। দেন হচ্ছে আপনার রেভিনিউ স্ট্রিম কি হবে। এই যে আপনি ধরেন আমি যে জুতার কথা বললাম, আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি টাকাটা কিভাবে নেবেন? আপনি কি এমন করবেন যে একটা সাবস্ক্রিপশন ফি আপনি প্রতি মাসে নেবেন, যে আপনি আপনার 10টা জুতা পর্যন্ত আমি যে কোনো সময় আপনার সার্ভিসটা দিয়ে দিব, এক্ষেত্রে আমি আপনার কাছ থেকে মাসিক 1000 টাকা নিব, অথবা মাসে যদি আপনাকে আমাকে সাবস্ক্রিপশন করেন তাহলে হয়তো আমি 10টার দামে 8টা করে দেবো, নাকি আপনি পার ইউজ পলিসিতে যাবেন। এই যে আপনি রেভিনিউ করছেন, এটা কি আপনার নিজস্ব মুচি কারখানা দিয়ে করছেন, নাকি আপনি অনেকগুলো মুচিকে কানেক্ট করে উবারের মতো যেমন ড্রাইভার সব ড্রাইভারকে কানেক্ট করে নিচ্ছেন, নাকি অনেক মুচিকে আপনি টার্গেট করে তাদেরকে দিয়ে কাজ করাবেন। তারপর হচ্ছে আপনার কি রিসোর্সেস, অ্যাক্টিভিটিস এন্ড পার্টনারশিপ, আপনি কিভাবে কার সাথে পার্টনারশিপ করছেন, আপনি কি আপনার এই গ্রোথ করার জন্য কারোর সাথে পার্টনারশিপ করছেন কিনা সরাসরি। আপনি কি রিসোর্সেস, যেমন আপনার ম্যান পাওয়ার, কারা কাজ করবে, কারা ডেলিভারি দিবে, এটা আপনি কিভাবে চিন্তা করছেন। তারপর আপনার কস্ট স্ট্রাকচারটা কি হবে, আপনার কস্ট অফ গুডস কি থাকবে, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন, কস্ট অফ গুডস, আপনার ওয়েজেস, আপনার এভরিথিং স্ট্রাকচারটা কি হওয়া উচিত, তার উপরে আপনার প্রফিটটা কিরকম হওয়া উচিত, সেগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে বিজনেস মডেল ডেভেলপমেন্ট স্টেপস। দেন হচ্ছে প্ল্যান ইউর চ্যানেলস, কোন চ্যানেলে পয়েন্ট অফ সেলস কি কি হবে, কোন কোন চ্যানেলে আপনি বিক্রি করতে যাচ্ছেন, অনলাইন, অফলাইন, ফেসবুকের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে। কাস্টমার রিলেশন হচ্ছে কাস্টমার কেয়ারের একটা অংশ, যে আসলে আপনি যখন কাজ করছেন তাদেরকে কাস্টমার রিটেনশন এন্ড কাস্টমারের স্যাটিসফ্যাকশন এনশিওর করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কি প্ল্যান করছেন। তারপর হচ্ছে আপনি ওভারঅল যে প্ল্যানটা এখন পর্যন্ত করলেন সেটা আসলে আদৌ ওয়ার্কেবল কিনা, আপনি নিজে সেটার জন্য ক্যাপেবল কিনা, নাকি আপনি আইডিয়াটা খুব দারুণ করেছেন। মনে রাখবেন যে আসলে শুধুমাত্র আইডিয়া কিন্তু মানে আপনাকে বিজনেস এনে দিবে না। ভালো একটা বিজনেস মডেল, ভালো একটা স্কেলেবল, যে বিজনেসটা বড় হতে পারে বা সাস্টেইন করতে পারে, সেরকম বিজনেস না হলে ভালো আইডিয়া কিন্তু শুধুমাত্র আপনাকে ভালো বিজনেসের সাকসেসে নিয়ে যেতে পারবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে যে ইটারেট অ্যান্ড পিভট অ্যাজ নেসেসারি। পিভট ওয়ার্ডটা হচ্ছে এরকম, পিভট মিনস হচ্ছে যে আপনি একটা বিজনেস শুরু করলেন, একটা স্টাইলে চিন্তা করলেন, আপনি একটা চিন্তা করে সামনের দিকে আগালেন, তারপর আপনি চিন্তা করলেন যে আমি এই বিজনেসটা এইভাবে না করে একটু ঘুরিয়ে করব, এই মডেলে হয়তো আমার উইন হচ্ছে না। ধরেন আপনি প্রথমে চিন্তা করলেন আমি আসলে অনলাইনে আমি পুরো বাংলাদেশে করব, পুরো বাংলাদেশে করার চিন্তা করে আপনি দেখলেন যে
আমি জুতোগুলো এভাবে 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 করব, আপনি তারপর চিন্তা করলেন যে না, আমি জুতো আসলে শুধুমাত্র মুচির মতো কাজ করব না, আমি এখন এটার সাথে যেহেতু আমার একটা বিশাল নেটওয়ার্ক আছে, বিশাল ক্লায়েন্ট বেজ আছে, আমি এখন নতুন জুতা বিক্রি করা শুরু করব। এই যে আপনি একটু শিফট করলেন, একটু চেঞ্জ করলেন আপনার জায়গাটা থেকে বিজনেসের স্বার্থে, বিজনেসের গ্রোথের সাথে, সেটাই হচ্ছে পিভট। তো ভ্যালু প্রপোজিশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো যে আসলে যেটা বলছিলেন যে একটা প্রবলেম সলিউশন, প্রবলেম আইডেন্টিফাই করা। উবার কি চিন্তা করেছিল একবার চিন্তা করেন, উবার কি সমস্যার সমাধান করছিল? ধরেন উবারের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আগে ট্যাক্সি বুক করতে হতো, ফোন করতে হতো, ওয়েট করতে হতো, আসতো, তারপরে যেত। উবার যেটা করলো সেটা হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট আপনার যেই সময়টাতে আপনার গাড়ি দরকার, উইদিন আ ফিউ মিনিটস আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন। এবং একটা কিভাবে উনি করছেন, একটা ট্রান্সপারেন্ট প্রাইসিং এর মাধ্যমে করছে, একটা ইউজার ফ্রেন্ডলি একটা প্রাইসিং এর মাধ্যমে করছে। এবং উবারের কথা আপনি চিন্তা করেন, এটা কি স্কেলেবল বা এটা কিভাবে স্কেলেবল বা সাস্টেনেবল, এটা কি মানে সাস্টেনেবল এবং স্কেলেবল বিজনেস? দেখেন আপনি বিষয়টা, উবার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং সে ধরেন আমরা ঢাকা শহরে চিন্তা করি যে উবারের মতো একটা কোম্পানি আমরা ঢাকা শহরে শুরু করলাম, ঢাকার থেকে আমরা সকল ড্রাইভারকে আমি কানেক্ট করে নিলাম। এন্ড দেন আমি চিন্তা করলাম আমি এখন, যেহেতু আমার একটা অ্যাপ ঢাকার ড্রাইভারকে করেছি, আমি চিটাগাংও করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বাংলাদেশে করছি, এটা তো আমি ইউএসএ তেও করতে পারি, এটা তো আমি ইন্ডিয়াতেও করতে পারি, আমি তো ইন্ডিয়াতেও কম্পিট করতে পারি। এই টোটাল বিষয়টা চিন্তা করেন যে এটা তাহলে এটার পরিধি কত। প্রত্যেকটা বিজনেস কি এত বড় করা যায়? প্রত্যেকটা বিজনেস কি এভাবে লোকাল থেকে ন্যাশনাল থেকে বা গ্লোবালি আমরা সরাসরি চলে যেতে পারি? এয়ারবিএনবি দেখেন আপনি একইভাবে তারা উবারের মতোই সার্ভিসেস দিচ্ছে একই রকম ভাবে। আহ, পার্থক্যটা কোথায়? তারা দিচ্ছিল গাড়ি, এখন তারা দিচ্ছে আবাসন, ডাইভার্স, মানে যেটা হচ্ছে যে অ্যাকোমোডেশনের যেই প্রয়োজন আপনার, আপনি একদিন হয়তো থাকবেন, এক বেলা হয়তো থাকবেন, আপনি এয়ারবিএনবির মাধ্যমে সরাসরি নিজের পার্সোনাল চয়েসে যেটা আপনার পছন্দ, কাছাকাছি বা দূরে যেখানে আপনি বুক করে সেখানে থাকতে পারছেন। চ্যাট জিপিটির কথা আপনারা ওভারঅল মোটামুটি জানেন তারা কি করছে। চ্যাট জিপিটির এখানে যে হচ্ছে যে এক্সিস্টিং যে কমিউনিকেশন ম্যানার ছিল সেটাকে তারা আপডেট করেছে। আমরা ধরেন গুগল সার্চে অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে একটা সময় খুঁজতাম, আর চ্যাট জিপিটি এখন আমাদের সরাসরি হয়ে গেছে, এখন আমাদের সার্চ ইঞ্জিন। চ্যাট জিপিটি থেকে আমরা আমাদের বন্ধু হয়ে গেছে। তো আমাদের কমিউনিকেশনের জায়গা থেকে আমরা হয়তো আগে গুগল এন্ড ইউটিউবে সার্চ করতাম, বাট চ্যাট জিপিটি এখন আস্তে আস্তে ফরম্যাট হয়ে এমন দিকে যাচ্ছে পুরো পৃথিবীর মানুষ তার যে কোনো সমস্যার সমাধানের জন্য চ্যাট জিপিটির সাথে কথা বলছে। সো আমরা এখন একটা বিজনেসের এক্সাম্পল নিয়ে কথা বলবো, আসলে তারা কিভাবে টার্গেট মার্কেটটা সেট করে। প্রথমে যেটা বলছিলাম যে টার্গেট মার্কেট, ওই যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কথা বলার সময় বলছিলাম যে আসলে টার্গেট মার্কেট এন্ড এভরিথিং। এইখানে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে মাঝখানে পজ করে আমি একটু থামছি, আপনারা শুনছেন হয়তো। এই পর্যন্ত যতটুকু আপনারা শুনেছেন এর মধ্যে কোনো পয়েন্ট যদি আপনার বুঝে না থাকেন, আমাকে কাইন্ডলি একটু আস্ক করবেন প্লিজ। আমাকে প্রশ্ন করুন যে আসলে এই পর্যন্ত কোনো জায়গায়, আমি যেহেতু একটু স্পিডে যাচ্ছি, কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা একটু বলবেন তাইলে। জি না ভাইয়া, কোনো সমস্যা নেই, আমরা হয়তো সামনে চলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আমি 30 সেকেন্ড আর ওয়েট করছি যদি কারো প্রশ্ন থেকে থাকে। ওকে ফাইন, আমরা তাহলে নেক্সটে যাই। এটা আমি বলছিলাম যে আসলে, জি প্লিজ, কে বলতে যাচ্ছিলেন? হ্যালো। জি প্লিজ। কেউ কোনো প্রশ্ন করতে যাচ্ছিলেন? আচ্ছা, আমি সম্ভবত সামনে আগাই, হ্যাঁ, হয়তো ভুলে কেউ নক করেছিলেন। তো যেটা বলছিলাম আমাদের এখান থেকে সেটা হচ্ছে যে টার্গেট মার্কেটটা, যখন বিজনেস মডেলের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টার্গেট মার্কেট, যেটা আমি বলছিলাম যে আসলে আপনি কোন বয়সের মানুষের কাছে বিক্রি করছেন, কোন এলাকাতে বিক্রি করতে চাচ্ছেন, তাদের বিহেভিয়ার কিরকম, তারা কি টেক সেভি হতে হবে নাকি তারা তারা কি মানে আমার একটা প্রশ্ন বলতে, আমরা তো এখানে সব সার্ভিস বেসড এক্সাম্পল গুলা দেখছি। যদি কিছু হুম, প্রোডাক্ট বেসড, যাদের হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করছে, যেমন আমি যদি ইকোভিয়ার কথা বলি, ওরা যেমন সাস্টেনেবল প্যাকেজিং ওইটা নিয়ে কাজ করছে, এরকম কিছু প্রোডাক্ট বেসড স্টার্ট আপের যদি এক্সাম্পল দেওয়া হতো তাহলে একটু বেটার হতো আর কি। মানে আচ্ছা, আপনি কি ট্যানজিবল প্রোডাক্টের কথা বলছেন?
হ্যাঁ, হ্যাঁ, মানে প্রোডাক্ট বেসড, মানে উবার বা এয়ারবিএনবি এগুলো তো সার্ভিস বেসড। তো রাইট, যারা রাইট। হচ্ছে নিজেদের প্রোডাক্ট মানে প্রোডাকশনের মাধ্যমে নিজেদের প্রোডাক্টটা লঞ্চ করছে, ওইরকম কিছু এক্সাম্পল দিলে মানে সুবিধা হতো আর কি। আপনি কি কোনো বিজনেস করছেন এমনিতে? করছি বলতে এখনো আইডিয়া স্টেজে আছি, বাট ওটা প্রোডাক্ট বেসড, এই কারণে আর কি। ওকে, ইটস ফাইন। আপনার প্রোডাক্টটা যদি আমাকে বলেন তাহলে আমি সরাসরি আপনার প্রোডাক্টের সাথে রিলেট করতাম, আরো বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এটা হচ্ছে বায়ো এনার্জি নিয়ে কাজ করছে। বায়ো এনার্জি। হুম, আমি যদি সহজভাবে জিজ্ঞেস করি যে বিজনেস মডেলের তো একটা ক্লাস এই পর্যন্ত হুম, শিখালাম, মানে শেখানোর চেষ্টা হ্যাঁ। করলাম। সো আপনি যদি এখন 30 সেকেন্ডে আপনার বিজনেস মডেলটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে আমি আসলে এই কাজটা, এই সমস্যাটা সমাধান করি, এইভাবে আমি হুম, কাস্টমারের কাছে যাব এবং এইভাবে হুম। আমি আয় করব, এই 3টা প্রশ্ন। আচ্ছা, আমি হচ্ছে মেইনলি আমাদের অর্গানিক ওয়েস্ট থেকে বায়ো এনার্জি প্রোডাকশন সিস্টেমটাকে ডেভেলপ করতে চাচ্ছি। সেই সাথে আমাদের চারদিকে যে আমাদের এখন যে এক্সিস্টিং বায়ো এনার্জি প্রোডিউসাররা আছে, বিভিন্ন ফার্মাররা আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো। আমরা কেউ শুনতে পাচ্ছি না আপু, কাইন্ডলি। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এটা হচ্ছে বায়ো এনার্জি প্রোডাকশন হবে, সেই সাথে সাথে যে লোকাল প্রোডিউসার আছে তাদেরকে আমি একটা নেটওয়ার্কে আমার কোম্পানির আন্ডারে অনবোর্ড করব। আর এখানে যদি রেভিনিউ বলি, সেখানটা হচ্ছে আমার প্রোডাক্ট সেলের মাধ্যমে, আর হচ্ছে যে এক্সিস্টিং প্রোডিউসারদেরকে অনবোর্ড করব তাদের থেকে কমিশনের মাধ্যমে আসবে। আর এখানে একটা বাই প্রোডাক্ট থাকবে, সেটাও সেলের মাধ্যমে আসবে। আপনি যদি সবার জন্য সহজে বলতেন, আপনি বায়ো এনার্জি বলতে কি প্রোডাক্ট বোঝাচ্ছেন? বায়ো এনার্জি বলতে এখানে হচ্ছে বায়োগ্যাস, ইলেকট্রিসিটি, এটা হচ্ছে আমাদের অর্গানিক ওয়েস্ট থেকে তৈরি হয়। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রোডাক্টটা সহজভাবে, সাধারণভাবে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে যে ধরনের প্রোডাক্ট, সেই ধরনের প্রোডাক্ট না, বাট খুবই ইম্প্যাক্টফুল এবং খুবই প্রয়োজনীয়, পুরো ওয়ার্ল্ডের জন্য প্রয়োজনীয় একটা সমাধান। এখন এই যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন, খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছেন। আপনি যখন এই ধরনের একটা কাজ করছেন, দ্যার ইজ সামথিং ইনোভেটিভ অ্যান্ড অনেক চ্যালেঞ্জিং। তো এই যে চ্যালেঞ্জেস গুলো আপনি সামনে নেবেন, আপনি বা আপনারা যখন এই ধরনের কোনো বিজনেস করবেন, তখন প্রথম চিন্তাটা হচ্ছে এই ধরনের বিজনেস আমাদের দেশে আর কেউ করছে কিনা, এই ধরনের বিজনেস গ্লোবালি কেউ করছে কিনা, আমার টার্গেট মার্কেটটা কোথায়, এই যে আমি গ্যাস বিক্রি করব, দ্যাট মিনস হোয়াট, আমি কি এটা সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারবো? গ্যাস কি সাধারণ ভাবে কেউ বিক্রি করছে? ধরেন তিতাস গ্যাস আছে বা এলপিজি, আপনারটা হয়তো এলপিজি হবে। তো এলপিজি গ্যাস যদি আমি করি, ইলেকট্রিসিটি যদি আমি করি, এটাকে একটা সিস্টেম বা যেই অবকাঠামো এখন আছে, এটাকে আমাকে সরকারের সাথে টাই আপে যেতে হবে। তার মানে এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস আপনাদের আরো চলে এসেছে এখানে এখানে জায়গা থেকে। হুম, ধরেন কথার কথা, আপনি চিন্তা করলেন যে আমি ইলেকট্রিসিটি দেওয়া শুরু করব। সো আপনি ওয়েস্ট থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আপনি কি মার্কেট দিতে পারবেন? এক্সিস্টিং মার্কেট কি আছে এখনো? আমার জানা মতে নাই। তার মানে ডেফিনেটলি সরকার এবং আরো অনেক মানুষ ট্রাই করছে, অল্টারনেটিভ এনার্জি নিয়ে কাজ হচ্ছে, প্রাইভেটলি কাজ হচ্ছে, সামনেও হবে। এন্ড এই বিজনেসের জায়গাটা থেকে আপনার চিন্তাটা, এই যে আমি বললাম, এই যে আপনার চিন্তাগুলো আমি নিয়ে আসলাম, এইগুলো নিয়ে আপনাকে বসতে হবে যে এমভিপি করতে হবে, যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি এইভাবেই বিক্রি করার প্ল্যান করেছিলাম, আমি কি বিক্রি করতে পারছি নাকি পারছি না? যদি আমি পারি, সেকেন্ড স্টেজ হচ্ছে তাহলে আমি এটা কত বড় করে পারবো, আমি কি শুধু আমার দেশে পারবো নাকি আমি গ্লোবালিও যেতে পারবো? তো এটা যদি আমি করতে যাই স্কেল করার জন্য, আমি কি আটকে যাচ্ছি? আমার দেশের আমার অবকাঠামো এভরিথিং আমাকে কনসিডারেশনে রেখে আমার বিজনেস করতে হবে। আমাকে এই আফসোস করলে হবে না যে আসলে আমি বাংলাদেশে পারছি না। আমি আশা করি যে আমি আপনাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি এখানে। এখন আমি সরাসরি একটা বাই প্রোডাক্ট, মানে সরাসরি বাই প্রোডাক্ট না, আমি সরাসরি একটা প্রোডাক্টের কথা বলি। ধরেন আমাদের দেশে একটা প্রোডাক্ট তৈরি হলো, ধরেন সিকিউরিটি সিস্টেম, ধরেন একটা প্রোডাক্ট তৈরি করা হলো। সাইদ সাইদ ভাই একটু জি, ডিস্টার্ব প্লিজ। করি। রেজাউল হ্যাঁ, মোস্তফা নামে একজন হ্যান্ড রাইজ করছে, প্রশ্ন করবে হয়তো। আপনি অন্য টপিকে যাওয়ার সরি, আগে আমি এখান থেকে। জি, প্লিজ 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 প্লিজ। রেজাউল মোস্তফা প্লিজ আপনার প্রশ্নটি করবেন।
মানে লোয়ার করে ফেলছে সরি, এটা ভুলে উঠছিল, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তো প্রোডাক্ট রিলেটেড আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ধরেন আমাদের প্রোডাক্ট, আমাদের দেশে এমন একটা প্রোডাক্ট তৈরি হলো, আর যে প্রোডাক্টের জায়গাটা থেকে ধরেন একটা সিকিউরিটি সিস্টেম তৈরি হলো, যে অনেকে করার চেষ্টা করছে যে ধরেন একটা সুইচ তৈরি করা হলো যে একটা সিকিউরিটির জন্য, যে আমি একটা জাস্ট আমার পকেটে একটা সুইচ থাকবে, যে সুইচের মাধ্যমে আমি একটা ক্লিক করলে আমার ফ্যামিলি মেম্বারের কাছে অ্যালার্ট চলে যাবে যে আমি বিপদে আছি, এবং আমার লোকেশন সরাসরি সেখানে ট্র্যাক হয়ে যাবে। ওই ডিভাইসটার মধ্যে মনে করেন জিপিএসটা আছে, ইটস আ প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটার ব্যাপ্তি বা এটার বিশালতা কত বড়, কার হতে পারে, কত মানুষের বাংলাদেশের এই জিনিসটার প্রয়োজন। এই জিনিসটা কি শুধু বাংলাদেশের মানুষের প্রয়োজন, না পুরো বিশ্বের মানুষের প্রয়োজন? এখন যখন আমি করতে যাচ্ছি এই ধরনের ডিভাইস বা এই ধরনের কাজ নিয়ে, ইন্টারন্যাশনালি অনেকেই কাজ করছে গ্লোবালি, আমি হয়তো বাংলাদেশে করে ফেললাম, কিন্তু আমি গ্লোবালি যখন আমি করতে যাচ্ছি, তখন কি আমি কম্পিটিশনে পড়ছি? সেই কম্পিটিশনকে আমাকে ওভারকাম করতে হলে আমার কি কি চ্যালেঞ্জ নিতে হবে, আমার প্রোডাক্টে কি কি ধরনের চেঞ্জেস আনতে হবে। সো প্রথম জায়গাটা হচ্ছে যে আমার বিজনেসটা নিঃসন্দেহে, এই বিজনেসটা বা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে স্কেলেবল, এবং প্রচুর মানুষের এই জিনিসটার দরকার। এবং এই জিনিসটা প্রতিনিয়ত আমার কিন্তু পুরো বিশ্বে এটা ছড়াই দিতে হাজার হাজার মানুষ লাগবে না, আমার প্রোডাকশনের একটা জায়গা লাগবে যেখানে আমি প্রডিউস করছি, এবং লক্ষ লক্ষ প্রত্যেকটা পিস বিক্রি করতে কিন্তু আমার আইটির মানুষ বাড়ছে না, অ্যাকাউন্টস এর মানুষ বাড়ছে না, আমার অনলাইন, আমার পয়েন্ট অফ সেলস বাড়ছে না। আমি হয়তো অনলাইনের মাধ্যমে অথবা আমি ফ্ল্যাগশিপ আউটলেটের মাধ্যমে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে আমি এটা ছড়াই দিতে পারছি। তো যেই ধরনের বিজনেসটা আপনার, ধরেন একটা বিজনেস আপনি 1 কোটি টাকা বিজনেস করার সময় আপনার 50 লাখ টাকা খরচ হয়, কিন্তু আপনি যদি ওই 50 লাখ টাকার জায়গায় হয়তো 1 কোটি টাকা খরচ হবে আপনার 500 কোটি টাকা বিক্রি করার জন্য, দ্যাট ইজ স্কেলেবল। আপনার যদি খরচের সাথে সাথে 50 লাখ টাকা খরচ হয়, 1 কোটি টাকা ইনকাম হয়। আবার আমার 1 কোটি টাকা খরচ হয়, 2 কোটি টাকা ইনকাম হয়, মানে অর্ধেক অর্ধেক সবসময় খরচ হয়। এইটাও স্টার্ট আপের ভাষায় স্কেলেবল বিজনেস না, কারণ সাথে সাথে সেট আপ কষ্ট প্রচুর বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ধরেন ফেসবুক বলেন, টেক কোম্পানি বলেন, ধরেন আমাদের বাংলাদেশে পাঠাও বলেন, তাতে কিন্তু ওভারঅল অবকাঠামো বাড়ে না, তারা কিন্তু কোনো ড্রাইভারকে নিয়োগ দেয় না, তাদের বিজনেসটা প্রতিনিয়ত আস্তে 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 বড় হতে পারে। যাক, আমি পরের দিকে যাই। যেটা বলছিলাম, টার্গেট মার্কেটটা আমি অনেকটা বুঝিয়েছি, এবং ওইখানে এআর বিএনবিরও একই কথা বলা হয়েছে। আমি আর একই টার্গেট মার্কেট নিয়ে বারবার কথা বলছি না, প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি না। তো যেটা বলছিলাম যে কম্পিটিটরস এন্ড এভরিথিং নিয়ে আপনাদেরকে অলরেডি কথা বলেছি, যে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসটার অলরেডি কম্পিটিশন আছে কিনা। আপনি যে বিজনেসটা আজকে নামছেন, কালকে হয়তো পাঠাওকে দেখে আপনি চিন্তা করলেন আমি একটা পাঠাও সার্ভিস করব, ইটস ফাইন, আপনি করতেই পারেন, আপনি কম্পিটিশন করতেই পারেন, মার্কেট অনেক বড়, উবার আছে, পাঠাও আছে, হয়তো সহজ আছে, আরো অনেকে আসবে। তা আপনি চিন্তা করলেন যে আমি এই ধরনের একটা বিজনেস করব। সো আপনি ইভেন দো আপনি এক্সিস্টিং কোনো বিজনেসের কথা চিন্তা করছেন, আপনি একটু ইনোভেটিভ কিছু নিয়ে চিন্তা করতে পারেন। যেমন ও ভাই যখন মার্কেটে এসেছিল, সে তখন বলেছিল ওবন নামে আমি একটা করব, যেখানে আমার ফিমেল রাইডার থাকবে, এবং ফিমেল রাইডার ওইখানে কাস্টমারও ফিমেল হবে। সেই আদলে আমাদেরও এখন এই এক্সিলারেটিং বাংলাদেশে দু একটা স্টার্ট আপ আছে যারা শুধুমাত্র ফিমেলদেরকে ট্রেন করার জন্য এবং ফিমেলদের জন্যই পাঠাও কাইন্ড অফ সার্ভিস রেডি করছে। এই যে সে একটু চেঞ্জ করে নিল, নিজের একটা জায়গা করে নিল, নিজের একটা নিশ মার্কেট করে নিল। যখন নিশ করে নিল, তখন কিন্তু আবার আপনার উল্টো চিন্তা আছে যে তাহলে তো আমি যারা সবচেয়ে বেশি, মানে ফিমেলের থেকে তো মেলরা আরো বেশি রাস্তায় মুভ করতো, আমি তো ওটা ছেড়ে আসলাম, আমি তো একটা বড় মার্কেট ছেড়ে আসলাম। সো এই নিশ মার্কেট দিয়ে আমি আসলে কতটুকু যেতে পারবো, এই চিন্তাগুলো প্রতিনিয়ত মাথায় রাখাটাই হচ্ছে আমার কম্পিটিশনের একটা স্টেপ। তারপর হচ্ছে যে কারা আমার সাথে ডিরেক্ট কম্পিটিটর। ধরেন ডিরেক্ট পাঠাও যদি আমি বিজনেস করি, তাহলে ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে উবার। আবার সিএনজি চালক কিন্তু আমার ইনডিরেক্ট কাস্টমার, কম্পিটিটর। ইনডিরেক্ট কিভাবে? তারাও পরিবহনের কাজ করছে, বাস ইনডিরেক্ট, পারপাস কিন্তু সাব হচ্ছে। তো ইনডিরেক্ট কাস্টমার গুলো কিভাবে যাচাই করতে হয় সেটাও বলছি, কারণ অ্যাভেলেবেল একটা সমস্যার সমাধান ইনডিরেক্ট ওয়েতে আপনার স্মার্ট সমাধান ছাড়াও চলছে কিনা, সে আপনাকে ওভারকাম করবে কিনা, সেটাও আপনাকে চিন্তা করতে হবে। আর যেটা
প্রথমেই কম্পিটিশনের ল্যান্ডস্কেপেই প্রথমেই বলেছিলাম যে আসলে আপনি যেটা অফার করছেন সেটা ডিফারেন্ট অ্যান্ড বেটার কিনা অন্যদের থেকে। তো আমরা তিনটা সরাসরি এখন উবার, এয়ারবিএনবি এবং চ্যাট জিপিটির তিনটা আলাদা আলাদা সমস্যার সমাধান এবং তারা আলাদা আলাদা করে কিভাবে কাজ করছে আমি তিনটারই অলরেডি আলোচনা করেছি, সো এখানে আমি আর সময় নষ্ট করছি না। তো আপনি যখন আপনার বিজনেস কিভাবে টাকা করবে, আমরা তো বিজনেস মডেল মোটামুটি সমস্যা কি হবে, কোথায় বিক্রি করব, কি মাধ্যমে বিক্রি করব, কম্পিটিটর কিভাবে দেখবো, সবকিছু চিন্তা করলাম। নাও ইটস টার্ন অফ হাউ উই উইল জেনারেট রেভিনিউ স্ট্রিমস। জেনারেট রেভিনিউর এই অপশনের জায়গা থেকে অনেকগুলো অপশন আছে। আমরা যখন বিজনেস করি আমরা শুধু চিন্তা করি যে মাল কিনতে হবে, মাল বেচতে হবে, এটাই হচ্ছে আমাদের চিন্তা। বাট বিষয়টা হচ্ছে যে বিজনেস মডেলের অনেকগুলো অংশ আছে। কেউ সেলস করে, সরাসরি যেটা বললাম মাল বিক্রি করে, তার উপরে টাকা অ্যাড করে, মার্জিন অ্যাড করে বিক্রি করছে, সরাসরি সেলস এর উপরে সে ইনকাম করছে হয়তো। আবার সরাসরি কেউ সাবস্ক্রিপশন দিচ্ছে, নেটফ্লিক্স এর মতো কোম্পানি, হইচই এর মতো কোম্পানি যারা সাবস্ক্রিপশন দিচ্ছে, মাসে আমাকে এত টাকা দিবা, অথবা ধরেন প্রথম আলোর ই-পেপার, মাসিক একটা টাকার ভিতরে তাদের বিজনেস মডেলটা চলছে, বিজনেসের রেভিনিউ স্ট্রিমটা চলছে। আবার কিছু হচ্ছে অ্যাডভার্টাইজিং, ধরেন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে আপনারা অ্যাড দেন, সেই টাকা দিয়ে ইনকাম করে। ইউটিউব আপনারা অ্যাড দেন, সেই টাকা দিয়ে সে ইনকাম ইনকাম করে নর্মালি। আর এটা হচ্ছে অ্যাফিলিয়েট রেভিনিউস, এটা জানেন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সরাসরি আমরা যে অ্যাফিলিয়েট বিজনেস গুলো করি কমিশনের ভিত্তিতে অন্যদের প্রোডাক্ট প্রমোট করে যে কাজটা আমরা করি সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট রেভিনিউ। ধরেন আপনার কোনো প্রোডাক্টই নেই, আপনি 10টা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট করলেন যে তোমার প্রোডাক্টের আমার স্টাইলে আমি প্রমোশন করবো এবং সেখান থেকে তুমি আমাকে কমিশন শেয়ার করবা। দেন হচ্ছে প্রিমিয়াম মডেল, ফ্রি বেসিক সার্ভিসেস এন্ড পে ফর প্রিমিয়াম ফিচার্স। তো প্রিমিয়াম মডেলের মাধ্যমে হচ্ছে যে আমরা অনেক সার্ভিস যেটা হচ্ছে হয়তো এক্সপেন্সিভ, চ্যাট জিপিটি আমাদেরকে ফ্রি অপশন দিয়েছে, প্রিমিয়াম অপশন দিয়েছে, একটা লিমিট ধরে দিয়েছে, ইউজ করতে করতে ইউজ টু করে দেন হচ্ছে তারা আবার আপনাকে প্রিমিয়াম ফিচার অফার করছে। তারপর হচ্ছে ইউজেজের উপরে কিছু ফিস থাকে, যেমন ধরেন কনজাম্পশন, আপনি কতটুকু ইউজ করছেন, বা আপনার ইউজের উপরে একটা সময় দেখবেন যে ডাটা, যেমন আপনি যেমন গ্রামীণ ফোন এন্ড এভরিথিং এ ধরেন ডাটা ইউজ করছেন হয়তো 5 MB এত টাকা, 10 MB এত টাকা। আপনি যখন চ্যাট জিপিটি বা বিভিন্ন চ্যাটবট ইউজ করছেন, তারা বলছে যে ক্যারেক্টার আপনি 10,000 ক্যারেক্টার পর্যন্ত ফ্রি, তারপরে প্রত্যেকটা ক্যারেক্টার আমি এত পয়সা করে নিব। দ্যাট ইজ হচ্ছে যে আপনার ইউজার্স ফি। লাইসেন্সিং হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে ধরেন যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন সরাসরি বিভিন্ন সাউন্ডস, কপিরাইট ফ্রি মিউজিক নেওয়ার জন্য মাঝে মাঝে আমরা লাইসেন্সিং নেই, যে আসলে আমি যেন একটা কপিরাইটে না পড়ি, অথবা কোনো ভিডিও ফুটেজে আপনি পেয়ে যাচ্ছেন, লাইসেন্সিং নেই যে আমি একবার ইউজ করবো, 2বার ইউজ করবো। কারণ ক্যানভা ইউজ করছি, ক্যানভাতেও হয়তো একটা অনেক সাউন্ড আছে যে আপনাকে একটা অ্যাকাউন্টে ইউজ করতে দিবে, অনেক অ্যাকাউন্টে ইউজ করতে দিবে না। আর ডাটা মনিটাইজেশন যেটা আমরা আগেও শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আপনার ডেটা ইনফরমেশন এগুলো শেয়ার করেই মানুষের কাছ থেকে ইনকাম করে। তো আমি যে এক্সাম্পল গুলো দিলাম সেটার কিছু এক্সাম্পল এখানে আছে। সেলসের জায়গা থেকে সরাসরি অ্যাপল ডিভাইসেস এন্ড এভরিথিং বিক্রি করে, সাবস্ক্রিপশন নেটফ্লিক্স, অ্যাডভার্টাইজিং হচ্ছে গুগল এন্ড ফেসবুক, অ্যাফিলিয়েট রেভিনিউজ করে ক্লিক ব্যাংক, অ্যামাজন, প্রিমিয়াম করে ড্রপবক্স, লিঙ্কডইন, ইউজার্স ফি হচ্ছে যে AWS, উবার, লাইসেন্সিং হচ্ছে মাইক্রোসফট, অ্যাডোব, তারপর হচ্ছে ডাটা মনিটাইজেশন হচ্ছে এক্সপেরিয়ন। তো আমরা এই কম্পারিজন গুলো দেখতে পাচ্ছি যে আসলে আমরা চেষ্টা করেছি যে আসলে আপনাদেরকে গ্লোবাল যে বিজনেস গুলো আছে ব্যবসার বিশালতা বোঝার জন্য তাদের এক্সাম্পল গুলো এখানে নিয়ে আসার জন্য। উবারের মতো বা এয়ারবিএনবির মতো বা চ্যাট জিপিটির মতো বাংলাদেশের খুব কমই বিজনেস আছে যেটা হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে, নেই যে তা না, কিন্তু অনেকেই বড় হচ্ছে। স্টার্ট আপ ইকোসিস্টেমটাই বাংলাদেশে নতুন, হয়তো 8-10 বছর ধরে প্র্যাকটিস হচ্ছে, গত 5 বছর ধরে হয়তো খুব বেশি মানুষ এখানে ঝুঁকে পড়ছে, চেষ্টা করছে, অনেক ইয়াং মানুষ আমাদের মতো আপনাদের মতো চেষ্টা করছে যে ভালো কিছু করার জন্য। সো আমরা আগের এক্সাম্পলে দেখেছি উবার সরাসরি ইউজার্স ফি নেয়, উনি যখন একটা রাইডার উঠছে সেখান থেকে সে একটা চার্জ নেয়, ড্রাইভারের সাথে একটা পার্সেন্টেজ তারা শেয়ার করে, 25% আমার, বাকিটা তোমার। এয়ারবিএনবিও সরাসরি কমিশন ফিস বুকিং এর উপর থেকে সে একটা বুকিং ফি নেয়, আর সাবস্ক্রিপশন এন্ড ইউজার্স ফি সরাসরি নেয় হচ্ছে চ্যাট জিপিটি। এটা তার অনেকগুলো অপশন আছে, যে প্লাস চ্যাট জিপিটি প্লাস আছে, চ্যাট জিপিটি প্রো আছে, এক একটা অপশন। বিজনেস মডেলে একটা কথা আমরা বলছিলাম ওইখানে যে রিসোর্সেস এবং পার্টনারশিপটা কি, যেটা হচ্ছে সরাসরি যে পিপল, যে স্কিল্ড ওয়ার্কফোর্স আছে
তাদেরকে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার বিজনেসে কতটুকু তারা আছে, কিভাবে তারা হেল্প করতে পারবে বা কাদেরকে আপনাকে অ্যাড করতে হবে, সেগুলো নিয়ে সব সময় চিন্তা করাটাই হচ্ছে যে আপনার রিসোর্স ম্যানেজমেন্ট। দেন উবারের ড্রাইভার্স, তারা চিন্তা করেছে যে তাদের জন্য স্কিল ড্রাইভার্সরাই হচ্ছে তাদের একজন সরাসরি রিসোর্সেস হিসেবে কাজ করছে। এয়ারবিএনবি হচ্ছে হোস্টরা কাজ করছে, আর চ্যাটজিপিটি হচ্ছে এআই ট্রেনার্স এন্ড কন্টেন্ট ক্রিয়েটররা। টেকনোলজি নিয়ে আমি আগেও কথা বলেছি সরাসরি। এখন যেটা বলছিলাম যে আসলে আপনার কস্ট স্ট্রাকচার রেডি করার জন্য যেগুলো আমি ভাঙা ভাঙা বলেছিলাম, যে সিওজি বা ফিক্সড কস্ট, যে ফিক্সড কস্ট যেগুলো হচ্ছে যে আপনার যেমন বা ভাড়া, স্যালারি, ইন্স্যুরেন্স বা প্রিমিয়াম, কোন টাকা দিতে হলে প্রতিনিয়ত যে টাকাগুলো দিতে হয় সেটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, প্রতি মাসে আপনাকে দিতেই হয়। এরকম ভ্যারিয়েবল কস্ট মানে হচ্ছে যে খরচের উপরে বা ব্যবহারের উপর আপনার যে খরচগুলো দিতে হচ্ছে। বা আপনি ধরেন মাছ বিক্রি করেন, সো মাছ যতটুকু বিক্রি করেন ততটুকুর কস্টই তো আসে। ধরেন আপনি 1 টন কিনলেন, 1 টনের টাকায় দিতে হয়, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। যেমন সেটার সাথে যদি আপনি 1 টনের মধ্যে 500 কেজি ডেলিভারি দিয়ে থাকেন, 500 কেজি ডেলিভারি খরচ আপনার যোগ হয়। তারপর সেটা যদি আপনি এটা দেওয়ার পরে আপনি যদি বিকাশ বা আপনি এসএসএল ওয়্যারলেসের মাধ্যমে পেমেন্ট গেটওয়েতে টাকা নেন, তখন আপনার 2 থেকে 3% টাকা কাটে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। জাস্ট আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম। আর সেমি ভ্যারিয়েবল হচ্ছে যে মোটামুটি ফিক্সড থাকে, একটু 19-20 হয়। যেমন ধরেন আপনি ফিক্সড স্যালারি দিচ্ছেন, কিন্তু আবার কেউ 5টার পরে কাজ করলে ওভার টাইম আছে, তার ওভার টাইম দিচ্ছেন, সেগুলো হচ্ছে সেমি ভ্যারিয়েবল, যে আমরা ধরে রাখি ফিক্স, তারপরে কিছু চেঞ্জেস আসে। এখন আপনার জায়গাটা থেকে আপনি যখন বিজনেসের সেলস চ্যানেল নিয়ে চিন্তা করছেন, কি কি পদ্ধতিতে বা কিভাবে চিন্তা করে আপনি এটা করতে পারেন, সেটার মধ্যে কিছু বিশাল এখানে জায়গা আছে। সহজ ভাষায় হচ্ছে যে আপনি ডিরেক্ট সেলস করতে পারেন, অনলাইন সেলস করতে পারেন, রিটেল পার্টনারশিপের মাধ্যমে সেল করতে পারেন, হোলসেলে বিজনেস করতে পারেন, ই কমার্স মার্কেট প্লেস নিয়ে সরাসরি বিজনেস করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার সেলস অ্যাক্টিভিটিস চালাতে পারেন, ইমেল মার্কেটিং এর মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, পিপিসি, ডিরেক্ট মেইল। পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক। হয়তো এটা আপনারা যেহেতু সবাই ইয়াং অ্যান্ড ইয়ুথ, ফেসবুক অ্যান্ড ইউটিউবের সাথে আপনারা অ্যাডস ম্যানেজমেন্টের সাথে হয়তো অতপ্রতভাবে জড়িত, সেই জন্য আপনাকে জানিয়ে রাখলাম। পে পার ক্লিকটা হয়তো আপনারা জানেন। ইভেন্টস অ্যান্ড ট্রেড শোস অ্যান্ড টেলিমার্কেটিং, কয়েকটা কনসেপ্ট আপনাদের এখানে সরাসরি দেওয়া হয়েছে। এবং লাস্ট ওয়ান ইজ মোবাইল অ্যাপস। তো কাস্টমার রিলেশনশিপ কিভাবে বিল্ড করতে হয়? কাস্টমার রিলেশনশিপের জায়গা থেকে আমরা নতুন একটা কাস্টমারকে নিয়ে আসা, সেটা হচ্ছে অ্যাকুইজিশন, যেটা আমরা বলি। কোনো কাস্টমার আপনার এখানে এসেছে, একবার অর্ডার করেছে, তারপরে সে আবার বারবার সে অর্ডার করছে বা একটা লং টার্ম আপনার সাথে আছে, সেটা হচ্ছে রিটেনশন। গ্রোথ মানে হচ্ছে যে আমার অ্যাকুইজিশনের পরিমাণ, কাস্টমারের সংখ্যা, ইউজেস এন্ড এভরিথিং আরো বেশি বাড়ানো, প্রতিনিয়ত বাড়ানো। পার্সোনালাইজেশন মানে হচ্ছে যে দের ইজ এ টার্ম যে আসলে কাস্টমারের সাথে পার্টনারশিপ করানো। পার্সোনালাইজেশন মানে হচ্ছে যে আপনি আপনার লয়াল কাস্টমারদেরকে এমন একটা ব্র্যান্ড এসেন্স আপনি দিয়েছেন, তারা হয়তো আপনার লাইফ টাইম কাস্টমারে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কাস্টমার সাপোর্ট, যে কোনো ইস্যুস, শুধু ভালো না, খারাপের সমস্যাটাতেও আপনি কাস্টমার সার্ভিস কিভাবে দিচ্ছেন। কেউ বললো যে আপনার পণ্যটা খারাপ হয়েছে, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, বা সেই পলিসিটা আপনার কি হবে, সেটাই হচ্ছে ওভারঅল এই সবগুলো মিলিয়ে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ। তো আমরা এত কিছু এখানে 7-8টা টপিক নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, যে ভ্যালু প্রপোজিশন নিয়ে চিন্তা করব, টার্গেট মার্কেট নিয়ে চিন্তা করব, রেভিনিউ স্ট্রিম নিয়ে আমরা চিন্তা করব, তারপরে আমাদের সেলস চ্যানেল কি কি হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করব। সেগুলো করার পরে সঠিকভাবে আমরা তো করলাম, চেষ্টা করলাম, আমরা কি করলেই সেটাতে উইন করলাম? তো সেইটা মেজার করার জন্য এবং টেস্ট করার জন্য হচ্ছে যে আমাদের সরাসরি কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে রেভিনিউর গ্রোথ পার্সেন্টেজটা কেমন, সেলসটা কেমন ইনক্রিজ হচ্ছে বা হবে, আমি কতটুকু করতে পারছি, প্রফিট মার্জিন আমি কতটুকু আসলে রাখার চেষ্টা করছি। ম্যাথের মতো চলে আসে একটা সময়। প্রথম দিকে হয়তো আমি বিক্রি করার জন্য 10 টাকা লাভে বিক্রি করলাম, 20 টাকা লাভে বিক্রি করলাম, কিন্তু এটা তো আপনাকে একটা সাস্টেনেবল মডেলের দ্বারা করতে পারবে না। সো আলটিমেটলি আপনি প্রফিট মার্জিনটা যেটা নিচ্ছেন, সেটাতে আপনি সেই টাকা দিয়ে আপনি বিজনেস রান করতে পারবেন কিনা, সেই টাকাতে আপনার বিজনেসটা স্কেল হবে কিনা, যে পরিমাণ প্রফিট নিচ্ছেন সেটা আপনাকে চিন্তা করা। ক্যাক মানে হচ্ছে সরাসরি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। একটা কাস্টমারকে প্রমোট করে আপনার কাছে পর্যন্ত আনার জন্য, প্রথম পারচেসটা করা পর্যন্ত, আপনার সার্ভিস নেওয়া পর্যন্ত যে কস্টটা হয়, সেটা হচ্ছে ক্যাক।
সো ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকা অ্যাড দিলেন, আপনি 50,000 টাকা অ্যাড দিয়ে 5 জন কাস্টমার পেলেন, তার মানে এক একটা কাস্টমারের জন্য আপনার 10,000 টাকা করে গেল। কাস্টমার লাইফ টাইম ভ্যালু মানে হচ্ছে ধরেন একটা কাস্টমার, ধরেন ইন এ ইয়ার আপনার একটা কাস্টমার, ওই যে 10,000 টাকা দিয়ে একটা কাস্টমার পেলেন, কিন্তু সে হয়তো আপনার কাছ থেকে প্রতি মাসে 20,000 টাকা সার্ভিস নেয়, 12 মাসে 12 দুগুণে 24, 2,40,000 টাকা সার্ভিস নেয়। তো একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কত হতে পারে এই সিএলপি রেটের উপরে ডিপেন্ড করে। প্রত্যেকটা বিজনেস কিন্তু এরকম হয় না, অনেক বিজনেস আছে যে ওয়ান টাইম নেয়, একবার নিয়েছে হয়তো আবার 3 বছরে আর খবর নেবেন, হয়তো আমার কাছ থেকে টিভি কিনলো, সে হয়তো আর আমার কাছ থেকে কিছু কিনবে না আমাদের এই মুহূর্তে। তো সিএলপি রেটের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা, কোনোটার ধরেন কাস্টমার লাইফ টাইম ভ্যালু হয়, ধরেন ইন্টারনেট আপনি প্রোভাইড করছেন, আপনি হয়তো 500 টাকা করে 5 বরং 6,000 টাকা নিতে পারছেন, এর বেশি আপনি হয়তো একটা কাস্টমার কাছ থেকে নিতে পারছেন না। সো এই যে আপনি এই রেট রেশিও গুলো বের করছেন, তার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে প্রমোশনে কতটুকু খরচ করবেন বা কোন মেকানিজমে আপনি আসলে প্রমোশনে যাবেন, কতটুকু টাকা খরচ করবেন কোন মাধ্যমে। এই রিটেনশন রেট হচ্ছে যে আমি 100 জনের কাছে বিক্রি করি, তার মধ্যে 10 জন আমার কাছ থেকে রেগুলার কেনে, আমি 10 জনকে ধরে রাখতে পারছি, তার মানে আমার রিটেনশন রেট ইজ 10%। দেন হচ্ছে মান্থলি রিকারিং রেভিনিউ, প্রতি মাসে আমার কত টাকার সেল হয়, আমি ধরে নিই যে অন এভারেজ আমার প্রতি মাসে 4 লাখ টাকা করে থাকেই, 4 লাখ টাকার কাস্টমার না, 4 লাখ টাকার সেল আমার অন এভারেজ হতেই থাকে। অ্যানুয়াল মানে হচ্ছে একই কথা, ইয়ারলি যেটা হচ্ছে গ্রস ম্যানেজারের ভলিউম একটা আছে, সেলস ভলিউম গ্রসটা কত, আর একটা হচ্ছে নেট প্রমোটেড স্কোরটা কত। গ্রস মানে হচ্ছে টোটাল, নেট মানে হচ্ছে সবকিছু বাদ দিয়ে তারপরে কি থাকলো আমার কাছে। এন্ড দেন আরো কিছু আছে, কনভার্সন রেট। কনভার্সন রেটের সাথে আপনার ক্যাকের একটা মিল আছে। কনভার্সন এফিসিয়েন্সিটা আমাদেরকে দেখতে হবে যে আসলে আমি কত এফিসিয়েন্টলি কত টাকা খরচ করে কতটুকু কাস্টমার আমি কনভার্ট করতে পারছি। এটা যারা ধরেন আপনারা ওয়েবসাইটে বা ফেসবুকে যখন আপনি অ্যাড দিতে যাবেন তখন দেখবেন যে কনভার্সন রেট বলে সরাসরি একটা বিষয় থাকে, যে সরাসরি আপনি যখন অ্যাডস দিচ্ছেন তখন আপনি লেখা ওঠে যে কনভার্সন রেটটা কত। ধরেন আপনার 50 টাকায় প্রথম ওয়েবসাইটে অর্ডারটা এসেছে, তো 50 টাকার অর্ডারে এসে যদি আপনি 500 টাকা লাভ করতে পারেন, তার মানে কিন্তু আপনি খুব দারুণ একটা অবস্থানে আছেন, দারুণ অ্যাড দিতে পারেন। কিন্তু আপনি 500 টাকা খরচ করে যদি 50 টাকা প্রফিট করেন, তাহলে কিন্তু আপনার কনভার্সন রেট ইজ ভেরি হাই। এই জিনিসগুলো প্রতিনিয়ত চেক করার জন্য আসলে অল্প অল্প করে আপনাদেরকে বলা। তারপরে একইভাবে এভারেজ অর্ডার ভ্যালু কত, একটা মানুষ যখন আপনাকে অর্ডার করে তার বাকেট সাইজ কত থাকে, যে কারো আছে যে হচ্ছে 500 টাকার অর্ডার করছে, কারো হচ্ছে তার প্রোডাক্টের ডাইমেনশনে এরকম হচ্ছে যে একসাথে 20 কেজি মাছ কিনে তারা 20,000 25,000 বা বাকেট সাইজ অন এন এভারেজ 5,000 টাকার উপরে তার থাকে। সো বাকেট সাইজটা কত, এভারেজ অর্ডার ভ্যালুটা কত, এটাও আপনার খেয়াল রাখা উচিত। দেন হচ্ছে কস্ট পার লিড। যারা লিড নিয়ে কাজ করে, যে ওই যে আমরা একটা ফর্ম তৈরি করি আর লিড নেই, লিড নিয়ে তারপরে তাদেরকে ফোন করে কনভার্ট করার চেষ্টা করি, সেই লিড এক একটা নিতে আমার কেমন কস্টিং যাচ্ছে বা কিরকম যাচ্ছে, সেটা হচ্ছে এই জায়গার প্রতিপাদ্য বিষয়। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি সেখানে মানুষ ইন্টারাকশন লেভেলটা কিরকম। মার্কেট শেয়ারটা আমরা জানি যে আসলে টোটাল মার্কেট শেয়ারটা কত বড়, তার মধ্যে আমি কত পার্সেন্ট টার্গেট করছি বা কতটুকু নিতে পারছি, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন আসতেছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত। অ্যান্ড দেন হচ্ছে মার্কেটে যাওয়ার জন্য সঠিক টাইমটা এটাই কিনা, নাকি আমার ওয়েট করা উচিত, আরো প্রিপারেশন নেওয়া উচিত, অথবা আমি কি মার্কেটের জায়গাটা থেকে অনেক পিছনে শুরু করছি কিনা। ধরেন আমি একটা জিনিস চিন্তা করলাম যে একটা সিজনে করোনার সময় চিন্তা করলাম যে মানুষের বাসায় খাবার দরকার, করোনা শেষ হয়ে এখন সবাই সুস্থ হয়ে গেছে, তার মাঝখানে করোনার সময়টাতে আরো 10টা বিজনেস হয়ে আমার সামনের দিকে এগিয়ে গেছে। তো আমি কি এখনই লঞ্চ করব নাকি কোনো চেঞ্জেস করে করব, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে সামনের দিকে আগানো। আমি এতক্ষণ অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আপনাদের কথা বলছিলাম, আপনারা হয়তো অনেকগুলো টার্ম একসাথে শুনছেন, অনেক কিছু হয়তো মাথায় রাখতে পারছেন না। তো আমি রেগুলার স্লাইডস এন্ড এভরিথিং শেষ করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স এন্ড কিছু কেস স্টাডি শেয়ার করবো, সো দ্যাট আপনি আর একটু বেটার চিন্তা ভাবনা বা একটু বেটার আপনারা বুঝতে পারেন। তো আমরা কিছু জিনিস এখানে মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন রেশিও বা স্টাফ হ্যাপিনেস আপনার খেয়াল রাখা উচিত, আপনার ইয়ারলি টার্নওভার রেট কত, স্টাফ রিটেনশন কত, সেগুলো নিয়ে আপনারা চিন্তা করছেন। পিভটের কথা আমি বলেছিলাম যে বিজনেসের প্রয়োজনে চেঞ্জ করা, নিজেটাকে অ্যাডাপ্ট করা, সেটাই হচ্ছে আমাদের পিভট। এখানে সরাসরি লেখা আছে অ্যাডাপ্ট স্ট্র্যাটেজিস বেসড অন ফিডব্যাক এন্ড চেঞ্জিং মার্কেট কন্ডিশন। যেমন ধরেন নোকিয়ার একটা কথা আছে যে নোকিয়া হয়তো অ্যান্ড্রয়েডের সাথে চুক্তিবদ্ধ হলে আজকে হারিয়ে যেত না অনেক আগের জায়গাটা থেকে। সো তখন যদি সে এই কোর একটা ডিসিশন হয়তো নিতেন, হয়তো তো পিভট সঠিক সময় করলে হয়তো নোকিয়া এখনো আমাদের নাম্বার 1 ব্র্যান্ড থাকতো হয়তো। মানে আমরা একটা কেস বলছি যে আসলে আমরা কিন্তু নোকিয়ার বিজনেস মডেল নিয়ে চিন্তা করছি না, নোকিয়ার
চেঞ্জেসটাকে কি বলে, সেটাকে বলে পিভট। রাইট টাইমে আপনার রাইট চেঞ্জটা আনাটা হচ্ছে পিভট। এটার জায়গাটা থেকে সরাসরি আপনি সেগমেন্ট চেঞ্জ করতে পারেন, যে শিফট ফোকাস টু দ্য মোর লুক্রেটিভ অ্যান্ড রেসপন্সিভ কাস্টমার ডেমোগ্রাফি। আপনি প্রথমে চিন্তা করেছিলেন ধরেন আপনার প্রথম চিন্তাটা ছিল ধরেন আপনি লো বাজেটে কম টাকায় প্রোডাক্ট বিক্রি করবেন, কিন্তু আপনি করতে যেয়ে দেখলেন যে আসলে এই মার্কেটটা অনেক টাফ এবং সাধারণ এই মানুষগুলো আসলে অনলাইন কেনাকাটাই করে না, কিন্তু আপনি বিক্রি করতে চাচ্ছেন অনলাইনে। তখন আপনি শিফট করলেন যে আসলে না, আমি আসলে সোশিও ইকোনমিক গ্রুপ যেটা এ বা এ প্লাস বা যারা একটু প্রিমিয়াম টাকা খরচ করে তাদের জন্য প্রোডাক্ট বানাবো। হয়তো অনলাইনে আপনি রিসার্চ করে দেখলেন যে অনলাইনে প্রিমিয়াম প্রোডাক্টটা যাবে এই প্রোডাক্ট ক্যাটাগরি। দেন হচ্ছে আপনি টোটাল আপনি যে প্রবলেমটা সলিউশন করতে চাচ্ছিলেন সেটাকে আপনি আবার রিভাইজ করতে পারেন, সেটাকে আমরা বলছি রিভাইজ প্রপোজিশন, যেটার মাধ্যমে আপনি আপনার অফারিং প্রাইজিং আরো বেটার কাস্টমারের নিড ফুলফিল হয়, আরো বেটার কোনো অফার দিতে পারেন। এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিকের মোটামুটি শেয়ারিং। এখন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, কিছুক্ষণ আপনাদের সাথে শুনবো। আমি আমার স্ক্রিনটা বন্ধ করে নিচ্ছি। অনেক ভালো হচ্ছে। যাদের প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রাইজ করবেন, এক এক করে সাইড ভাই আপনাদেরকে সুযোগ দেবে। জি প্লিজ, যাদের প্রশ্ন আছে সরাসরি আমাকে প্রশ্ন করুন, হাত তুলুন আর নির্ভয়ে প্রশ্ন করুন। টপিকটা টার্মগুলো একটু কঠিন মনে হতে পারে, আসলে আমরা এখন কিছুক্ষণ কথা বলে এগুলোকে সহজ করি। যার যেটা প্রশ্ন আছে, যেটা বুঝতে পারেননি সেটা আমাকে প্রশ্ন করুন প্লিজ। আমি হচ্ছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা যারা হচ্ছে প্রোটোটাইপ বেইজে আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাক ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, পুরোটাই ভ্যালু হচ্ছে যে আপনাকে তো আসলে এমভিপি তে নামতে হবে। হ্যাঁ, আপনাকে তো আসলে ক্যাক ভ্যালুটা বের করতে হলে আপনাকে প্রথমে বিজনেসে নামতে হবে। বিজনেসের জায়গাটা থেকে আপনি যদি প্রোডাক্ট অফারিং শুরু না করেন তখন পর্যন্ত কিন্তু আপনি ক্যাক ভ্যালুটা বের করতে পারছেন না। তো আপনি যখন কাস্টমার অ্যাকুইজিশন করতে যাবেন তখনই তো আপনার ক্যাকটা আসবে। অ্যাকুইজিশনে যদি মডেলটা না থাকে তখন তো ক্যাকটা আসার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই আপনার। আপনি এখনো প্রোটোটাইপ করছেন, ফ্রেন্ডকে দিচ্ছেন, প্রাইজিং হয়তো এখন আপনি ফ্লেক্সিবল রাখছেন। আপনি যখন সরাসরি কাস্টমারকে কাছে সেল করতে যাচ্ছেন প্রোডাক্ট বা সার্ভিস, ওই কাস্টমারকে আপনার কাছে আনা পর্যন্ত আপনার যে কস্টিংটা হচ্ছে, দ্যাট ইজ নট ইউর ফিক্সড কস্ট, সেটা আপনার ভ্যারিয়েবল কস্টও না, প্রোডাক্টের সাথে জড়িত না হলে। সেই কষ্ট হচ্ছে যে আপনার সরাসরি আমার সবকিছু মানে প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং রেডি করার পরে আমি এখন কাস্টমার একটা পেতে আমার কেমন টাকা খরচ হচ্ছে। জানা তারা আপনি কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি, আরো মানে যে বুঝতে না পারলে যতবার বুঝবেন না প্রশ্ন করবেন কাইন্ডলি। জি, নেক্সট কেউ প্রশ্ন করতে চান প্লিজ? আপনাদের প্রশ্ন নেই নাকি আপনার প্রশ্ন করতে ভয় পাচ্ছেন? আমি আরো 2-3 মিনিট 5 মিনিট প্রশ্ন নিয়ে কথা বলবো, তারপরে আমরা আজকে যা শিখলাম বা শেখানোর চেষ্টা করলাম সেটা একটা গল্পের মতো করে একটা সামারি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। প্রশ্ন করুন প্লিজ। আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আমি হয়তো র্যান্ডম জিজ্ঞেস করব যে কি বুঝলেন। মুশফিক রহমান, আপনি আছেন? জি। জি, ওভারঅল যদি বিজনেস মডেলের কথা বলি, আপনি ধরেন 30 সেকেন্ডে যদি বলেন যে একটা বিজনেস মডেল কি, আসলে কি বুঝতে পারলেন আপনি? বিজনেস মডেল হচ্ছে কি আমরা প্রোভাইড করছি মেবি প্রোডাক্ট অর সার্ভিস, আর এখান থেকে আমাদের কিরকম ভাবে আমাদের রেভিনিউ আসছে, রেভিনিউ মডেলটা কি, আর কিভাবে এটা আমরা মেজার করতে পারি, এটাই আপনি আর কি পুরাটা আমি যা বুঝলাম। বাট আমার একটা কোয়েশ্চেন আছে জি যে ফর এক্সাম্পল ইন্ডিয়ার যে ফাস্ট ট্যাগ, যেটা অটোমেটিক টোল কালেকশন যে সিস্টেমটা, যে বিজনেসটা, ওইটা তো পুরোপুরি পাবলিক না। তাহলে ওরা কিভাবে এই বিজনেস মডেল দিয়ে কিভাবে ওদের মানে রেভিনিউটা ওদের কিভাবে আসে মেইনলি অটোমেটিক টোল যে সিস্টেমটা ওই বিজনেসের ইয়েতে? অটোমেটিক মানে সরি, আসলে আপনি যে বিজনেসের কথা বলছেন সেটা সম্পর্কে আসলে আমি ওয়েল নোন না।
আচ্ছা। যদি সেটা পাবলিক হয়ে থাকে, পাবলিক ডোমেনের বিজনেসটা তো ডিফারেন্ট। আর যদি পাবলিক প্রাইভেট হয়, সেটা মেকানিজম তো সরাসরি মানে আপনার পাবলিক মানে আপনার গভর্নমেন্টের সাথে আপনার সরাসরি বিজনেসের ফ্রম পলিসি। হোয়াট আই নো যে সাইন ভাই, এটা এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয় আর কি, যে পিপিএম যেটা আমরা বলে আর কি। সেখান থেকে খরচ বাদ দিয়ে একটা পার্সেন্টেজ সরকার। বুঝতে পারছি ভাই, এটা হচ্ছে যে পিপিপি মডেল যেটা আর কি। জি, তো আমাদের একটা বিজনেস একটা প্ল্যান আছে আউটলাইন, যেটা আমরা বাংলাদেশে অটোমেটিক টোলটা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। তো এই কারণে কোয়েশ্চেনটা করা, ফিউচারে অবশ্যই আর কথা হবে এটা নিয়ে। ডেফিনেটলি খুব দারুণ একটা চিন্তা আপনি করছেন। আমাদের জায়গাটা থেকে আসলে দেখেন, একটা হচ্ছে বাংলাদেশে যে অবকাঠামো, সেখানে আপনি টোল অটোমেটেড করতে চাচ্ছেন বা এখানে ঢুকতে চাচ্ছেন। সো এটা পিপিপি ছাড়া, প্রাইভেট পাবলিক কোলাবোরেশন ছাড়া এটার অন্য কোনো অপশন নাই, কারণ টোলগুলো যেহেতু আমাদের সরকারের আন্ডারে। আগে ট্রাই করেছিল ডাচ বাংলা ব্যাংক, বাট তারা ফেল করেছে। তো বাট রিসেন্টলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে সাইদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? আমি মুশফিক ভাইকে শুনতে পাচ্ছি, অনেক ভাই আপনাকেও শুনেছি। জি, আমি বলছিলাম যে অনেক ভাই, আপনি কি কথা বলছেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই মডেলটা হচ্ছে গিয়ে, মানে আমি যেহেতু দীর্ঘদিন গভর্নমেন্টের সাথে কাজ করছি, আমি জানি এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয় আর কি। এটাতে হচ্ছে একটা কোম্পানির সাথে গভর্নমেন্ট চুক্তি করে, যেটাতে হচ্ছে গিয়ে যে টাকাটা উঠবে ওটার মেনটেনেন্স চার্জ বাদ দিয়ে এটা ভাগাভাগি হয় আর কি। গভর্নমেন্ট একটা অংশ পায়, আর প্রাইভেট যে কোম্পানি মেনটেন করে তারা একটা অংশ পায় আর কি। তবে বাংলাদেশে অটোমেটিক টোল অলরেডি ইয়ে করা আছে, ইমপ্লিমেন্ট করা আছে। এটা সড়ক বিভাগের আন্ডারে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের আন্ডারে ওরা করছে। রাইট। আমার যে আইডিয়া আছে এটা নট ইয়েট মানে অপারেশন, হ্যাঁ এখনো শুরু হয়নি। তো যদি করা যায়, আমাদের একটা প্ল্যান আছে এটা নিয়ে ফিউচারে। ওইটা অপারেশনে আছে আর কি, এবং ওইটাতে 10% করে ছাড়ও পাওয়া যায়। কারণ আমি যখন 999 ছিলাম 6 বছর, আমরাই হচ্ছে কি ওদের এই ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অনেকখানি ভূমিকা রাখছি। আমি তখন হচ্ছে কি আমাদের কাছ থেকে ওরা অফিসিয়ালি হেল্প নিল আর কি, ওদের যেহেতু সাপোর্ট ছিল না কল সেন্টার বা এই টাইপের জিনিসের। ওটা এখনো অপারেশনাল আছে সবগুলা টোলে আর কি। থ্যাঙ্কস অনেক ভাই আসলে ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আমরাও তো আসলে অটোমেটিক টোল দেখতে পাচ্ছি, অটোমেটিক করা যায়, 10% অফারও করে বিভিন্ন জায়গায়। আর মাশফিক ভাই যেটা বলছিলেন যে আসলে এটা যদি একটা সিস্টেম হয়, আপনি যদি এই মডেলটা সরকার আপনার এখান থেকে নেয়, আমাদের সরকার নেয়, গ্লোবালিও নিতে পারে, বিজনেস মডেলের পার্সপেক্টিভে যদি আপনি বলেন এটা স্কেলেবল কিনা, আপাতত দৃষ্টিতে এটা বিরাট স্কেলেবল মনে হয়। যে আসলে যদি ধরেন এটা ইটস চ্যালেঞ্জিং একটা জায়গাটা থেকে, কারণ হচ্ছে যে সরাসরি সরকার কেন্দ্রিকই আমাদের ব্রিজগুলো হচ্ছে, প্রাইভেটে হয় না। তার মানে সরকারের উপরেই ডিপেন্ড করছে যে আপনার সাথে টাই আপ হচ্ছে কি হচ্ছে না। সো এইটা জায়গা থেকে রেগুলার যে বিজনেস মডেলটা, যেটা হচ্ছে যে সরকারের উপরে ডিপেন্ডেন্ট অথবা এনজিও টাইপের বিজনেস, সেই বিজনেসগুলো নিয়ে আমাদের আসলে কনসেপ্টগুলো একটু আলাদা। আমরা এখানে যেটা বিজনেস করছি বা যেটা চিন্তা করার চেষ্টা করি, যে স্কেলে চিন্তা করি, সেটা হচ্ছে যে প্রাইভেটলি আপনি স্বাধীনভাবে আপনি চিন্তা করছেন। তো আমাদের এখানে বিজনেস হিসেবে আপনি যেটা চিন্তা করছেন, এটা কিন্তু দারুণ বিজনেস, নিঃসন্দেহে এটা দারুণ বিজনেস। এখন এটা স্টার্ট আপ মডেলের জায়গা থেকে এই বিজনেসটা আপনি স্কেল কতটুকু করতে পারবেন, দ্যাট ইজ আননোন, কারণ হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জেস এখানে টেক করার বিষয় আছে। থ্যাংক ইউ মাসুক ভাই। যে আর কেউ কেউ প্রশ্ন করতে যাচ্ছেন? জি ভাইয়া, আমি একটা কোশ্চেন করব। সো আমার একটা সার্ভিস আছে। সো এখানে আসলে আমরা যেটা করেছি যে সাবস্ক্রিপশন বেসড। সো লেটস সে সাবস্ক্রিপশন হচ্ছে $80 পার মান্থ। এখন প্রবলেম হয়েছে যেটা সেই সময়কার কস্ট আর এখনকার কস্ট, ইনফ্রা কস্ট আর কি, এইটা আসলে আর এক নেই, ইনফ্রা কস্ট বেড়ে গেছে। এখন আমি আসলে আমার জন্য কি ইনফ্রা কস্টটা কমানো বেটার হবে, নাকি আসলে আমি সাবস্ক্রিপশন চার্জটা বাড়াবো, কোনটা বেটার হবে আসলে? খুব সুন্দর। আসলে আমাদের বিজনেস মডেলের জায়গা থেকে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমাদেরকে আসলে প্রতিনিয়ত চিন্তা করতে হচ্ছে, যে আমাদের বিজনেস ফিজিবিলিটি, আমার যে অবকাঠামো এন্ড এভরিথিং, যে কস্টিং আছে, সেই কস্টের মাধ্যমে আসলে এখন বর্তমান যে অবস্থাটা আছে সেইটাতে আসলে আমরা সঠিক জায়গায় যাচ্ছি কিনা। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে অনেক কষ্ট, অনেক খরচ, অনেক ইনভেস্টমেন্ট করার পরে যে দেখলাম যে আসলে এটাতে ওয়ার্কেবল না। দ্যাটস ওয়াই এইখানে ইনভেস্টমেন্ট এন্ড এভরিথিং সব যাওয়ার আগে চিন্তা করা উচিত আপনার প্রোডাক্টটা কি বা সার্ভিসটা কি। আচ্ছা, আমরা বেসিক্যালি একটা টেস্ট অটোমেশন প্ল্যাটফর্ম। একটা মিনিট, ফারিয়া ভাই, আমি আপনাকে একটু থামিয়ে দিলাম, সরি।
জি। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি আবার রিপিট করি। বিজনেস মডেলটা আপনি কি সমস্যার সমাধান করছেন, কিভাবে করছেন, কোন মাধ্যমে করছেন, এবং আপনি আয় কিভাবে করছেন, এই আদলে আপনি আমাকে আপনার বিজনেস মডেলটা বোঝানোর চেষ্টা করেন। জি সো ভাই। যারা আছে তারাও এটা বোঝার চেষ্টা করবে। জি, সো আমরা আসলে টেস্ট অটোমেশন প্ল্যাটফর্ম, এআই পাওয়ার্ড। সো আমাদের মেইনলি যে প্রবলেমটা আমরা সলভ করছি, যে সফটওয়্যার কিউএ ফিল্ডে যে প্রবলেমটা, যে পরিমাণ যেভাবে কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যেভাবে অ্যাডভান্সমেন্ট হয়েছে এআই দিয়ে, আসলে কিউএর সেকশনটা তো ওভাবে হয়নি। তো ওই জায়গাটাতে আমরা এআই দিয়ে অটোমেশন করার চেষ্টা করছি, যেখানে আসলে একটা কিউএ ইঞ্জিনিয়ারকে নর্মালি অটোমেশন করতে গেলে কোডিং করতে হতো। সো আমাদের সলিউশন ইউজ করলে যেটা হয় কি, যে আপনি প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্ট কেস লিখলে আমরা ওটাকে এক্সিকিউট করে দিতে পারি। সো এইটা হচ্ছে আমাদের মেইনলি প্রবলেম স্টেটমেন্ট আর এটা সলিউশন। আমি মাঝখানে একটু জিজ্ঞেস করি, আপনি যে কিউএ কথা বলছেন, আপনারা কি শুধু কিউএ রেজাল্টটা তাকে দিয়ে তাকে হেল্প করছেন, নাকি আপনার ডিপ্লয়মেন্টও হেল্প করছেন আপনারা? না, আপাতত শুধু কিউএ নিয়ে। ওকে, ঠিক আছে। জি জি, এখন এখানে আমাদের মডিউল আছে, যেমন ওয়েব অটোমেশন একটা মডিউল আছে, এপিআই টেস্টিং এর মডিউল আছে, স্ট্রেস টেস্টিং, দেন মোবাইল অ্যাপ টেস্টিং, 4টা মডিউল টোটাল। সো প্রত্যেকটা মডিউলে ধরেন $80 পার মান্থ করে একটা চার্জ আছে, প্লাস অন টপ অফ দ্যাট এআই চার্জ, যেটা এআই ক্রেডিট চার্জ, ওটা একটা এক্সট্রা আছে। সো এআই ক্রেডিট চার্জ নিয়ে প্রবলেম নেই, কিন্তু এই যে $80, যেটা আমরা আসলে আগে যেটা ইউরোপে একটা সার্ভারে ছিলাম, সো ওখানে আমার মান্থলি কস্ট দেখা গেছে যে 15,000 টাকায়, আমাদের বাংলাদেশি টাকায় মোটামুটি হয়ে যাচ্ছিল। তো এখন আমার যেহেতু এখন প্রোটোটাইপ করছি, প্রোটোটাইপ না, পাইলট করছি। সো পাইলটে আমার যেমন ক্লায়েন্ট বাড়ছে, আমার আসলে স্কেলও করতে হচ্ছে। এখন আমি এডব্লিউএস এ শিফট করেছি, সো ক্রেডিটে চলছি এডব্লিউএস এ। তো একটা সময় তো ক্রেডিটও বার্ন আউট হয়ে যাবে। তো এখন আসলে প্রবলেম হয়ে গেছে এটা, যে আসলে আমি কি তাহলে ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কমানোর চিন্তা করবো, নাকি আসলে আমার কস্টটা বাড়ানো উচিত? মানে একটা বিষয়টা হচ্ছে যে, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করছেন সেটা আদৌ মানুষের প্রয়োজন কিনা, সেটা আপনি ধরেন আপনার যেই এক্সপেক্টেড আউটকাম বা যে প্রাইজিংটা আপনি করতে চাচ্ছেন, প্রথম চিন্তাটা হচ্ছে যে ওই যে কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউতে যাওয়ার আগে আমরা প্রথমে চিন্তা করব আমার টার্গেট গ্রুপ কারা। আপনি সাহেব ভাই, আমি আপনাকে অ্যাজ এ মডেল আমি এখানে আপনাকে ইউজ করার চেষ্টা করছি, যে অন্যরাও বোঝে। আপনার প্রথম চিন্তাটা হচ্ছে যে আপনি বললেন যে আমি যারা যারা ওয়েবসাইট এখন এর মাধ্যমে ওয়েবসাইট করছে, কিউ এটা প্রয়োজন, অনেকে করে ফেলছে, আসলে কি হচ্ছে তারপর জানি না। তো প্রথম প্রশ্নটা হচ্ছে তাহলে আপনার টার্গেট মার্কেট কে? আপনি টার্গেট মার্কেট কতটুকু বুঝেছেন আমি এটা দেখার জন্য। টার্গেট মার্কেটটা আমাকে বোঝান, আপনার টার্গেট মার্কেট কোথায়? জি, আসলে মেইনলি টার্গেট মার্কেট হচ্ছে আমরা যেভাবে অপারেট করি, B2B বেসিক্যালি। সো যত সফটওয়্যার ফার্ম আছে, সো সেটাই আসলে আমার টার্গেট। আমার আইসিপি যদি বলেন, সেটা হচ্ছে মেইনলি সফটওয়্যার কিউএ এন্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি। যারা সফটওয়্যার বানাচ্ছে বা সফটওয়্যার নিয়ে কাজ করছে তাদের কি কিউএ নাই? ভাই, এখানেই প্রবলেমটা। কিউএ আছে, কিন্তু মানে দেখেন, আমরা সিআইসিডি ইমপ্লিমেন্ট করেছি, ডেভঅপস ইমপ্লিমেন্ট করেছি। সো আমার একটা রিলিজ যেতে আগে যে পরিমাণ টাইম লাগতো, এখন কিন্তু লাগে না। সো যেটা হয় কি, কিউএটা আসলে স্কেলেবল না। সো দেখা যাচ্ছে আমি একটা রিগ্রেশন টেস্ট করবো, আমার বিশাল বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম, আমার রিগ্রেশন টেস্ট করতে আমার অটোমেশন স্ক্রিপ্ট দিয়ে আমি রিলাই করতে পারছি না, বিকজ ধরেন আমার কোনো ইউআই কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে, অটোমেশন ব্রেক করবো। সরি ভাই, আমি আবারও আপনাকে থামাই, সরি। আমি কিন্তু এখনো আপনার মার্কেট পুরোপুরি ক্লিয়ার না। আপনি বলেছেন সফটওয়্যার কোম্পানিকে আমি টার্গেট করবো, ইটস ফাইন। তার মানে আপনি একটা বলেছেন সফটওয়্যার কোম্পানি বলতে সফটওয়্যার কোম্পানির ওনারকে টার্গেট করছেন, এরকমই তো বিষয়টা, তাই না? জি জি জি। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়া কোনটা, কোথায় বিক্রি করবেন? আপাতত আসলে বাংলাদেশ, যেহেতু পাইলট হচ্ছে এখানে, বাট আলটিমেটলি ইউএসএ এন্ড ইউরোপ। বাংলাদেশের এক্সিস্টিং যারা আছে এবং আপনি যে রেটটা নিতে চাচ্ছেন বা যে কস্টিংটা রেডি করতে চাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় সেটা অ্যাপ্লিকেবল, বা মানুষ যেই সমস্যার সমাধানটা করবে সেই সমস্যাটা সমাধান করার জন্য এই টাকা সে দিতে রাজি হবে? ভাইয়া, যেটা চার্জ করছে এটা আসলে অলরেডি কম, কারণ আমার কম্পিটিটর যারা আছে, দে আর চার্জিং লাইক $5,000 পার মান্থ। আপনার কি মনে হয় যে বাংলাদেশের মার্কেট, বা আপনার কি এই ডাটাটা আছে যে আসলে বাংলাদেশের মানুষ ওই যে $5,000 দিয়ে বাংলাদেশের মানুষ আসলে সার্ভিসটা নিচ্ছে কিনা, যেহেতু আপনার টার্গেট মার্কেটটা হচ্ছে বাংলাদেশ? যে ইনিশিয়ালি, সো আসলে মানে কিউএর এফোর্টটা যদি দেখেন, যে পরিমাণ ইনভেস্টমেন্ট একটা কিউএ টিমের পিছে করা হয় এবং তার আউটপুটটা, সেই অনুসারে আসলে এটা হওয়া উচিত। উচিত, আমি 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 বুঝতে পেরেছি দিস ইজ উচিত, অথবা ফিউচারের জায়গাটা থেকে হয়তো 6 মাস 1 বছর পরে আরো জনপ্রিয় হয়ে যাচ্ছে, বা আপনার
আপনি একটা এমবিভি বা মিনিমাম পাইলট প্রজেক্ট যখন করতে যাবেন, প্রাইজিং নিচ্ছেন, কস্টিং নিচ্ছেন, দেন হচ্ছে এটা সাস্টেন কতটুকু করছে, আপনি এটা সরাসরি বুঝে যাবেন। কিন্তু আমি একটা অনেস্ট কথা বলতে চাচ্ছি যে আপনার কি সলিড কোনো ইনফরমেশন বা এটা আছে, বা আপনার হলিস্টিক ধারণাটা কি? আপনি যে প্রাইসটা নিচ্ছেন বাংলাদেশের মার্কেটে, আপনি কি এটা করে স্কেল করতে পারবেন, সাস্টেন করতে পারবেন? বি অনেস্ট, যে আসলে না আমার কাছে মনে হচ্ছে এটা এক্সপেন্সিভ, মানে এটা হইতেই পারে, এটা মানুষ নিবে কিনা আমি কনফিউজড, আমি বাংলাদেশের মার্কেটে দিলে হয়তো এটা পারবো না, তাহলে হয়তো আমাকে বিদেশে চলে যেতে হবে, কথার কথা বলতেছি। আপনি কি এটা জানেন কিনা? হ্যাঁ, আমার রিসার্চ তো বলে এটা কাজ করা উচিত। ওকে, এই যে বললেন আপনার রিসার্চ বলছে যে আপনার কাজ করা উচিত, আমরা এই পর্যন্ত বুঝলাম যে আপনার টার্গেট মার্কেট কি, আপনার প্রাইজিং মডেলটা কি, আপনি এখন কস্ট স্ট্রাকচার নিয়ে চিন্তিত যে আসলে আমার প্রফিট মার্জিন কতটুকু থাকবে, এন্ড দেন হচ্ছে যে আপনি চিন্তা করছেন ব্যাকএন্ডে আপনি কতটুকু বাড়াবেন কমেন সেটা চিন্তা করছেন। আপনি এবার চিন্তা করেছেন যে আপনার পয়েন্ট অফ সেল কোনটা, কোন চ্যানেলে আপনি বিক্রি করবেন? জি জি, চ্যানেল বলতে আসলে আমরা যেটা করি যে আমরা তো আসলে বিভিন্ন ধরনের মানে ফার্স্ট আপনার প্রিমিয়াম দিই। সো এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের বিষয়, এটার কথা জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ, কোন চ্যানেল? আমি ফেসবুকে যে আমি কমার্সের মাধ্যমে আমি আমরা মেইনলি লিঙ্কডইনে প্রমোশন করি, অথবা আমরা ওয়ান টু ওয়ান মিটিং করি, আমরা কল দেই, মিটিং করি। সো লিড জেনারেশন হয় একটা, ওখান থেকে আসলে টেক ওভার করা হয়। আচ্ছা, আপনি কি এখন পর্যন্ত প্রোডাক্ট বা আপনার সার্ভিসটা সেল করেছেন কারো কাছে? সোফার ভাই আমার অলরেডি বেশি না, যেহেতু পাইলটে আছে, বাট 3টা পেইড কাস্টমার আছে। পার কাস্টমার আপনার রেটটা কত? এটা কি রিকারিং মডেল, মানে আপনাকে সাবস্ক্রিপশন মডেল নাকি এটা? সাবস্ক্রিপশন রিকারিং। ওকে, সাবস্ক্রিপশন কত করে মান্থলি বা ইয়ারলি? এটা ডিপেন্ড করছে ভাই যে কয়টা আপনি মডিউল সাবস্ক্রাইব করবেন। সো যেমন এই মুহূর্তে ওয়েব অটোমেশনটা সাবস্ক্রাইব করা আছে, যেটা 3জন বললাম, তো ওরা মান্থলি $80 করছে কিন্তু এটা। ওকে ফাইন, ভেরি গুড। যেহেতু আপনার করছে, আপনি অলরেডি আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন আপনার এবার আপনি চিন্তা করেন যে আসলে আপনার এখন মান্থলি যে অপারেশন বা অপেক্স আছে, যে ফিক্সড কস্ট আছে, আপনি এখন এই 3জনকে চিন্তা করেন কতজন মানুষ হলো, ধরেন 100 মানুষ চিন্তা করলেন যে 100 জনকে যদি আপনি সার্ভিস দিতে চান, তাহলে আপনার অবকাঠামোগত কোনো পরিবর্তন বা কোনো কস্টিং বাড়ছে? অবশ্যই আমার তো স্কেল করতে হবে, সেক্ষেত্রে সার্ভার স্কেলিং বাড়ছে। এখন 100 জন কাস্টমার যদি আপনার আসে $80, ধরেন আপনার যে মডেলে যাচ্ছে, যে ধরেন $80 করে 100 জন মানুষ, হয়তো $8,000, হয়তো কথার কথা। সেই হিসেবে আপনার সবকিছু $8,000 মানে 8-9 লাখ টাকা পাওয়ার পরে আপনার তখন অবকাঠামো কত টাকায় দাঁড়াবে? জি ভাই, সেটা কত টাকায় দাঁড়াবে? এটা কি আপনার মানে আইডিয়া? জি জি, একটা অ্যাপ্রক্সিমেট ধারণা আছে। সো এটা তখন গিয়ে দাঁড়াবে আসলে 6-7 লাখ। 6 লাখ 6 লাখ ধরেন, তার মানে মাত্র 2 লাখ টাকার মতো আমাদের, মাত্র বলবো না, মানে 2 লাখ টাকার মতো আমাদের গ্যাপ আছে। ধরেন এবার এখন আপনি 1000 চিন্তা করলেন, এটা কি এই রেশিওতেই বাড়বে খরচটা? না, মানে এত চিন্তা করিনি ভাই। বাট এটা আমি আপনাকে ভাবাচ্ছি এবং সবাইকে ভাবাচ্ছি, যদি এই রেশিওতেই আমাদেরকে বাড়তে থাকে, দেখা যাচ্ছে যে আমি বিজনেস করছি 8,000 টাকা, 6,000 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, হইতেই পারে। আমি 80,000 টাকার বিজনেস করছি, তখনও আমার 60,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমার বিজনেসটা নিয়ে ভাবার বিষয় আছে যে না, এই বিজনেসটা তো এরকম না। আমার বিজনেসটা এরকম যে আমি বুটস্ট্র্যাপিং মডেলে 40 লাখ টাকা বিক্রি করে নিজের টাকা নিজে চলতে পারবো। চলতে পারি না, তারপরে সমস্যা নাই, তারপরে আমার কাছে একটা সমাধান আছে। যদি আমি 4 কোটি টাকা পাইতাম, তাহলে আমি 4 কোটি টাকা বছরে খরচ করে আমি 400 কোটি টাকা ইনকাম করতে পারতাম। আমার বিজনেস থেকে এটা এই সমস্যা, এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করবো। এই বিজনেস থেকে এইভাবে এরকম হচ্ছে। যদি এরকম না হয়, 4 কোটি টাকা পাইলে আসলে আমি যত কিছুই করি, কাস্টমার সবকিছু পাইলেও আমার 4 কোটি টাকা পেলে আমি হয়তো 10 কোটি টাকার উপরে যেতে পারবো না, এরপরে আমার আবার টাকা লাগবে। তাহলে এই বিজনেসটা স্কেলেবল না, সাস্টেনেবল না। আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি আশা করি যে আপনার এটা উপকার হবে। সরি ভাই। জি জি, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে এরপরও তো আমরা আছি, কথা হবেই। আর কি কেউ কোনো প্রশ্ন করতে যাচ্ছেন? ইনভেস্টমেন্ট বা ফান্ডিং নিয়ে কোনো প্রশ্ন করা যাবে? ইনভেস্টিং ফান্ডের প্রশ্নটা আসলে এই জায়গাটাতে না, আপনি প্রশ্ন করতে পারেন, আমি দেখি উত্তর দেওয়া যায় কিনা, আমার কাছে উত্তরটা আছে কিনা। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে যে ভাইয়া, যদি একটা কোম্পানি দেখা যায় যে স্কেলেবল, তার হিউজ মানে কাস্টমার মার্কেট আছে, তার কিছু সার্ভে রিপোর্ট এন্ড এভরিথিং, ধরুন 90% রিপোর্ট এন্ড ডকুমেন্টস পজিটিভ, 100% তো কোন কিছু পজিটিভ হয়, সো তখন আসলে বাংলাদেশের মার্কেটে সিড ফান্ডিং এর অপরচুনিটিটা কেমন?
বা এটা পসিবিলিটিটা কেমন? আচ্ছা, আমি একটু বলি, আপনি শুনেন। ফান্ডিং রিলেটেড বিষয়টা একটু ডিফারেন্ট। আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন যে এভরিথিং ইজ ওকে, ব্যবসার আইডিয়া ভালো, ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসার আইডিয়া ভালো হলে আপনি টাকা পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। কারণ আইডিয়া আরো 100 জনের কাছে অনেক দারুণ আইডিয়া থাকতে পারে। আপনার ইনিশিয়াল গ্র্যান্ট, ইনিশিয়াল ফান্ডিং, ইনিশিয়াল আপনার কোনো এঞ্জেল ইনভেস্টর আপনার আইডিয়া দেখে আপনাকে পছন্দ করে আপনাকে টাকা দিতেই পারে, বাট আপনি এই লং রানে টিকে থাকবেন কিনা সেটা আসলে আপনি কতটুকু ওই আইডিয়াটা এক্সিকিউট করার জন্য যোগ্য তার উপর ডিপেন্ড করে। সেই রেজাল্টটা যদি আসে, ধরেন আপনি বললেন আমার আইডিয়া অনেক জোস, আপনি যদি আমাকে 20 লাখ টাকা দেন আমি তো এটাকে 1 কোটি টাকা নিয়ে আসতে পারবো, আপনাকে 20 লাখ টাকা দেওয়া হইলো, আপনি দেখা গেল যে প্রথম বছরেই ডাউন খেলেন, তখন আপনি বলা শুরু করলেন আসলে 20 লাখ টাকা তো না, আমার আসলে 20 কোটি টাকা লাগবে। তখন আপনার প্রথম কথাটার ভ্যালু কমে গেল। আপনি যদি প্রথমে বলতেন আমার 20 কোটি টাকা আলটিমেটলি লাগবে, 4 বছর সময় লাগবে বিজনেসটা ইনকাম করতে, দ্যাট মিনস আপনি আসলে জানেন কিভাবে যাচ্ছেন এবং আপনার প্রমিসেস এন্ড এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে। তো ইটস নট অ্যাবাউট প্রমিসেস। আপনার যখন সহজ কথা হচ্ছে আপনার বিজনেস যখন ভালো তখন আপনার ইনভেস্টমেন্ট আসবেই। আপনার বিজনেস ভালো, আপনি যদি বিজনেস ভালো করতে পারেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট এন্ড এভরিথিং আসবেই। ইনভেস্টমেন্টের জন্য আপনার বিজনেস এন্ড এভরিথিং আটকে থাকবে না, এটা আমাদের বিশ্বাস। কারণ আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে আপনাকে শুধুমাত্র যে ইনভেস্টর টাকা দিতে হবে তা না, আপনার বিজনেস যদি ভালো হয়, লোন পাওয়ার মতো হয়, আপনি যদি সাহসী হন এবং আপনার বিজনেস মডেল যদি ঠিক থাকে, আপনি কোটি টাকা লোন নিয়েও ব্যবসা করতে পারেন। ইটস নট অ্যাবাউট যে আসলে আপনি যদি বিজনেস করতে পারেন, বড় বড় ব্যবসায়ীরা তো আসলে লোন নিয়েও বিজনেস করে। তো আমাদের এই জায়গাটা থেকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করি, আমরা সবাই যেটা চিন্তা করি একটা বিজনেসের পার্সপেক্টিভে, সবাই না মানে অনেকাংশেই আমরা এটা চিন্তা করি। আমি একটা ছোট্ট আমাদের একটা বিজনেস রিয়েলি যারা করতে চাই তাদের একটা ভুল বলবো, আমরা আসলে বিজনেস করার সাথে সাথে আমরা চিন্তা করি, কিছু মানুষ, ইটস নাথিং মানে নাথিং রং উইথ দ্যাট, আমরা চিন্তা করতেই পারি যে আমি কোথা থেকে গ্র্যান্ট পাবো, কোথা থেকে ইনভেস্টমেন্ট পাবো। তো যারা আইডিয়া স্টেজ বা সিড প্রিসিড রাউন্ডে আছে তাদের দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 5% বা 10% তারা উইন করতে পারে, হয়তো তার থেকে কম। এটা বিকজ বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে তো আসলে এক্সিকিউশনটা তো ডিফারেন্ট বল গেম, এক্সিকিউশনে অনেকে পিছিয়ে যায়। তো আমরা যারা রিয়েলি বিজনেস করতে চাই, আপনাদেরকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ট্রাই টু লার্ন হাউ টু মেক মানি উইদাউট মানি। আপনি যদি ধরেন উইদাউট অর উইথ ইয়োর মানি, ইয়োর ফ্রেন্ডস মানি, বুটস্ট্র্যাপিং অ্যান্ড বিজনেসের জায়গা থেকে আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসের মিনিমাম এমবিপিটা আপনি নিজের কালেকশন অনুযায়ী সাহস নিয়ে করতে পারছেন এবং দেখছেন যে 100 জন কাস্টমার আমি নিয়ে আসতে পারছি বা আমার 10 জন কাস্টমার আমি নিয়ে আসতে পারতেছি আননোন, এবং তারা হ্যাপি, 10 জনের মধ্যে 4 জন আমার কাছে ব্যাক করছে, দ্যাট মিনস আমার বিজনেসটা বাড়ছে। আপনি 1 লাখ টাকা নিলেন, আপনার বিজনেস, সব ব্যবসায় 1 লাখ টাকা নিয়ে 2 লাখ টাকা বানানো যায় না, কিন্তু আপনি প্রোডাক্ট রিলেটেড বিজনেস করছেন, 1 লাখ টাকা থেকে আপনি আসলে কি বাড়তি করলেন। যদি 1 লাখ টাকা থেকে কিছু উচ্ছিষ্ট আপনি বা কিছু একটা যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে হয়তো 1 লাখ টাকা বা বিজনেসের টাইপ অনুযায়ী কারো হয়তো 10 লাখ টাকায় হবে, কারো হয়তো 1 কোটি টাকাতেই টেস্টটা রেডি হবে। টাইপ অনুযায়ী সেখান থেকে যদি আপনি বাড়ানোর প্র্যাকটিসটা না করতে পারেন, তাহলে আইদার আপনার টোটাল বিজনেস মডেলের এবং মেকানিজমের অথবা প্রমোশনের পয়েন্ট অফ ভিউতে বিজনেসের ওভারঅল গ্রোথের ওভারঅল প্ল্যানের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে, দ্যাটস ওয়াই আপনি আগাতে পারছেন না। আর আপনি যদি প্রথমে আগাতে না পারেন, নিজের কাছে নিজেকেই প্রশ্ন করা উচিত যে আসলে আমি তো, আপনি তো এখনো তাহলে রুটটা খুঁজে বের করেন নাই যে যেই রুটে আমাকে 5 কোটি টাকা দিলে আমি এটাকে 500 কোটি টাকা বানাই ফেলতে পারবো। হাউ কনফিডেন্ট ইউ আর যে আমাকে আসলে এখন টাকা দিলেই আমি বড় করে ফেলতে পারবো। ইটস নট ট্রু। টাকা দিলে আপনি বড় করতে পারবেন না, কারণ আপনি জানবেন, যেদিন আপনি জানবেন যে আমাকে এত টাকা দিলে আমি এখানে যেতে পারবো, তার আগে আপনার গল্প প্রয়োজন হচ্ছে আমি এত টাকায় কি করতে পেরেছি। ঠিক আছে, তো যারা বিজনেস করছেন ইটস ফাইন যে আসলে আপনি গ্র্যান্ড খুলছেন, আপনার স্বপ্নকে আপনি যে সবাই যে আপনি গ্র্যান্ড খোঁজা মানেই যে আপনি খারাপ হয়ে গেছেন তা না। আপনি হয়তো বিশ্বাস করছেন যে গ্র্যান্ডটা পেলে আপনি একটা ইন্সপিরেশন পাবেন বা একটা ইনভেস্টমেন্ট পেলে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার অবশ্যই হয়তো আপনি ওই 5 থেকে 10% মানুষের মধ্যে মানুষের মধ্যে কোনো একজন যে আসলে বিলিভ করে যে আসলে আমি এটা পেলে আমি হয়তো করতে পারবো। সেখানে আপনি ফেইলও করতে পারেন, ফেল করলেও এটা কোনো রং নাই, কিন্তু আপনি চেষ্টা হয়তো সঠিকভাবে করেছেন, যে আসলে চেষ্টা করে আপনি শিখেছেন যে আসলে ঠিক আছে ফাইন, এখন আমার পিভট করার সময় এসেছে বা আমার এই আইডিয়া নিয়ে কাজ করা যাবে না, ইটস ফাইন। করার পরে আমি বুঝতে পারলাম। তো তাই বিফোর দ্যাট আমি বললাম যে যারা রিয়েল বিজনেস করতে চাচ্ছেন, ট্রাই টু মেক মানি উইদাউট মানি।
এটা হচ্ছে আমার পার্সোনাল পারসেপশন থেকে আমার একটা কথা বলা। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের টাকায় ফ্রেন্ডস ফ্যামিলি বাবা মা সবার টাকা দিয়ে বিজনেস করে সামথিং গ্যাদার করতে না পারবেন, আমার মতে হচ্ছে যে আপনি এখনো সাহস করেননি হয়তো বিজনেস করার জন্য। এবং আপনার খুব লাক ভালো হলে ইকোসিস্টেমে যখন এই তো আপনার চলে এসেছেন, আপনাদের সবার গুড লাক যে আসলে আপনারা হয়তো আপনার লাইফের প্রথম দিকে আপনারা আমাদের কাছ থেকে বা এই ধরনের এক্সিলারেটিং প্রোগ্রাম থেকে, বাংলাদেশের সবচেয়ে বড় এক্সিলারেটিং প্রোগ্রাম থেকে আপনারা আসলে জেনে যাচ্ছেন যে আসলে স্টার্ট আপটা আসলে কিভাবে করতে হয়, কিভাবে ইনভেস্টরের কাছে যেতে হয়, কিভাবে পিচ ডেক রেডি করতে হয়, যেটা হয়তো আমরা আমাদের বিজনেসের 7-8 বছর আমরা শিখতে পারি নাই। তো এটা আপনাদের পজিটিভ পয়েন্ট যে আপনারা এখন থেকেই জানছেন, এখন থেকেই সামনে আগাচ্ছেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে থেকে হয়তো বিশাল কোনো গ্লোবাল বিজনেস বা বাংলাদেশে বড় কোনো বিজনেস সামনে আসবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? No matter how lame the question is, you can ask anything about business model or your business. বা আপনার ভবিষ্যতে কোনো আইডিয়া নিয়ে কথা বলতে পারেন, প্রশ্ন করুন। আচ্ছা, যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আসলে আমি আবার একটু রিক্যাপ করে আসলে আজকের সেশনটা শেষ করার অনুমতি চাচ্ছি। অনেক ভাই আপনি আছেন হয়তো? অনেকশীল আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন, জি প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য রবি 10 মিনিট স্কুল বা হচ্ছে ফিজিক্স ওয়ালা অর্থাৎ এডটেক ইন্ডাস্ট্রিতে মানে ভবিষ্যৎ কেমন? এটা একটা মানে ফিউচারিস্টিক জায়গাটা থেকে স্ট্যাটস বলে যে ভবিষ্যৎ ভালো, এডটেকের ভবিষ্যৎ সবসময় ভালো। এডটেকের যে ফরম্যাট, যা বিজনেসের যে মডেল, সেই বিজনেস মডেলে ফিউচার ইজ ভেরি ব্রাইট। প্রচুর এডটেক হচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রির জায়গাটা থেকে। কোন টাইপে আপনি যাবেন সেটার উপর ডিপেন্ড করছে, এন্ড হাউ অ্যাড্রেড ইউ আর টু ডু দ্যাট। একাডেমিক জায়গা থেকে আসলে বিষয়টা হচ্ছে যে একাডেমিক তো অনেক অংশ আছে, অনেক বিষয় আছে, টেকনিক্যাল আছে। 10 মিনিট স্কুল হয়তো অনেক ধরনের করার চেষ্টা করছে। আপনি যদি আরেকটা 10 মিনিট স্কুল করতে যান, কমপ্লিট করতে যান, সেটা আপনি করতে পারেন। শিখো এসেছে, এরপরে শিখো কাজ করছে। সো একই, আমরা যেটা সাজেস্ট করি যে একই টাইপের বিজনেস নতুন করে শুরু করতে চেষ্টা না করা হয়তো ভালো। আপনার কিছু ডিফারেন্সিয়েশন বা আপনি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, হয়তো 6 থেকে 10 বছরের বাচ্চাদেরকে পড়ানোর জন্যই আপনার একটা স্কুল হয়েছে, হয়তো এটা হতে পারে। অথবা প্রি স্কুল বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করার জন্য যারা কার্টুন দেখে দেখে বাচ্চারা যারা বড় হচ্ছে তাদেরকে টার্গেট করে একটা জিনিস হতে পারে। আমি বলছি না যে এটা, আমি রিসার্চ ছাড়াই বলছি, আমি বলছি না যে আপনাকে এটাই করতে হবে, বাট ট্রাই টু ডু সামথিং দ্যাট ইজ নিউ। মানে একটু আগের জায়গাটা থেকে পার্থক্য থাকুক, তা না হলে আসলে ইনভেস্টররা একই জায়গায় বারবার ইনভেস্ট করতে চায় না, একই প্যাটার্ন সেম বিজনেসে বারবার ইনভেস্ট করতে চায় না। জি, অপরূপা আপু, জি প্লিজ প্রশ্ন করুন। হ্যাঁ, আমিও এই বিষয়ে একটা কোশ্চেন করতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, জি বলুন। বলছি আমারও প্ল্যানটা এই যে ভাইয়াটা বললো এই কোয়ালিটির, কিন্তু আমারটা ডিপেন্ড করবে সম্পূর্ণ ইংলিশ লিটারেচার নিয়ে যে স্টুডেন্ট গুলো আছে বাংলাদেশের, সেই স্টুডেন্টদের নিয়ে। এখন এইটা কতদূর এগোনো সম্ভব সেইটা জানার ছিল। আসলে এগোনো কতটুকু সম্ভব এটা তো আসলে আপনি কতটুকু শ্রম দিচ্ছেন এবং সময় দিচ্ছেন এবং কতটুকু ডেডিকেটলি কাজ করছেন তার উপর ডিপেন্ড করে। আর ইংলিশ নিয়ে যেটা বলছেন, যে আমি আজকে আপনাদেরকে যেই বিষয়গুলোর উপর নিয়ে ব্রিফ করলাম, বিজনেস মডেল এবং এটা স্কেলেবল কিভাবে করা যায়, সাস্টেনেবল কিভাবে করা যায়, কি 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 ফ্যাক্টর গুলো আপনার একটু খেয়াল রাখা উচিত। তো আপনি যেই ধরনের বিজনেসই করুন সেইটার মার্কেট রিসার্চটা করুন, যে আমি যে বিজনেসটা করতে চাচ্ছি সেটা প্রথমেই চেক করুন যে সেই বিজনেসটা করার জন্য আমি নিজে ক্যাপেবল কিনা। আমি ইংলিশ লিটারেচার নিয়ে কাজ করতে চাচ্ছি, বাট আমি বাংলার স্টুডেন্ট, হতেই পারে আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনি নিজে ক্যাপেবল কিনা। বা আপনি একটা ফিজিক্স ওয়ালা নিয়ে কাজ করার চেষ্টা করছেন, বাট আপনি কমার্সের স্টুডেন্ট, এটা হলে যে আপনি পারবেন না তা না। না না না, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে যেটা আপনি পারবেন না তা না, কিন্তু অ্যাজ এ ফাউন্ডার আপনি যখন বলছেন তখন এটা কানেক্ট করাটা আরেকটা, ধরেন
ইংলিশের উপরে পড়াশোনা করে আসা, তার থেকে আপনি হয়তো আইডিয়া স্টেজে কিছু পেছনে আছেন। এটা আমার পার্সোনাল পারসেপশন থেকে আপনাকে বলছি। আর বিজনেসটার ভবিষ্যৎ কেমন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। এডটেক বাংলাদেশে হচ্ছে, গ্লোবালি হচ্ছে, এটা চাহিদা এন্ড এভরিথিং আপনি যদি সঠিকভাবে করতে পারেন, ডেফিনেটলি আমরা আশা করি যে ভালো কিছু হবে। যে আপনার এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকলে আমি ফরহাদ ভাইকে ফ্লোর দিব। না ভাইয়া, ঠিক আছে। ভাইয়া ঠিক আমার আছে, আরেকটু ও ভাইয়া, সরি আমার অনেক আরেকটা ভাই। বিষয় বলার ছিল। জি জি প্লিজ শিল ভাই বলেন। যে আমরা জানি যে আমাদের এআই হচ্ছে আমাদের সবগুলো সেক্টরকে আস্তে আস্তে মানে কভার করছে। তো এডটেক সেক্টরে কি এআই আমাদেরকে মানে কোনোভাবে বিপদে ফেলবে কিনা? আর আমি আমার যে মডেলটা সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি একটা বিষয় খেয়াল করছি যে আমাদের এখানে ভারতে একটা চ্যানেল আছে বিবেক বিন্দ্রা, ডক্টর বিবেক বিন্দ্রা। তো উনার যে একটা সিস্টেম যে উনি হচ্ছে কথা বলে আর পাশাপাশি হচ্ছে 2D একটা কার্টুন বা এই জাতীয় কিছু চলে। আমাদের টিচাররা যদি ওইরকম ভাবে একটা ভিজুয়াল দিয়ে যদি পড়ায়, আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করা যাবে। আমি এই প্ল্যানে অলরেডি 2D শিখছি আমি অ্যানিমেশন। তো আমার পরিকল্পনা হচ্ছে এভাবে কিছু একটা যদি আমি করি। তো প্রথমত বাংলাদেশে অনেক কম্পিটিশন হয়তো বেশি বেশি হয়ে গেছে, সামনে এআই আসছে, তো আমার মনে একটু ভয় লাগছে। এই কারণে আমি আপনার কাছ থেকে বিষয়টা একটু জানতে চাচ্ছি। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া আপনার মাইক অফ করার, মাইক্রোফোন। থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করে দেওয়ার জন্য। আপনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন আসলে, যে সামনে তো এআই চলে আসছে আমাদের একটা এবং আমরা যা করতে চাচ্ছি বা অ্যানিমেশন দিয়ে করতে যাচ্ছি এটা আসলে আদৌ কতটুকু টিকবে। এটাই হচ্ছে স্মার্ট থিঙ্কিং। এটাই হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস নিয়ে সামনে আগাচ্ছেন, এটা কতটুকু রেপ্লিকেবল, যে আরেকজনকে দেখে আমারটা করে ফেলতে পারে নাকি আমি আরেকজনেরটা দেখে করে ফেলতেছি, এটা একটা চিন্তা। এটা আসলে সাস্টেনেবল মডেল কিনা, আগামী 2 বছর পরে এটা থাকবে কিনা, এটা এই মার্কেটটা থাকবে কিনা, বাংলাদেশের কতটুকু মার্কেট বা আমি কোন পর্যন্ত যাব। এআই যদি মার্কেটে আসে এরটাকে জায়গা থেকে, অন্যরা যদি ইনক্লুশন করে এরটাকেও ইনক্লুড করবে। হোয়াই নট 10 মিনিট স্কুল আগামী 2 বছর পরে তাদের প্ল্যাটফর্মের মধ্যেই এআই বেসড লার্নিং শুরু করে দিল, যে এখন আর অনলাইনে কেউ ক্লাস নেয় না, সব ক্লাস নিচ্ছে এআই মডেলের। স্টিল বিজনেসের জায়গাটা থেকে বাংলাদেশের মার্কেটে চ্যাট জিপিটিটাই আমার আপনার মতো কত মানুষ ইউজ করছে। ধরেন আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারি বা ইউজ করছি, আমি ক্লাস 6 এর বাচ্চাকে শেখাতে যাচ্ছি, সে কি চ্যাট জিপিটিতে ইউজ টু? বাংলাদেশের ক্লাস 6 এর বাচ্চাটা কি আগামী 10 বছরে ইউজ টু হয়ে যাবে? বাংলাদেশের চ্যাট জিপিটি এখন বাংলাদেশের কত মানুষ ইউজ করছে। যেমন ওই যে অপরূপা আপুর মতো, যে আমি ইংলিশ শিখাতে চাচ্ছি হয়তো গ্রামের ছেলেদেরকে, সে কতটুকু চ্যাট জিপিটি করতে পারছে বা করতে ইউজ টু হচ্ছে। এই মার্কেট রিসার্চ গুলো চিন্তা করলে এডটেক বা যে ফরম্যাটে এখন যাচ্ছে সেইটা আমার পারসেপশন অনুযায়ী হ্যাঁ এই ফরম্যাটটা হয়তো সামনে কয়েক বছরের মধ্যেই রিস্কি একটা পজিশনে যেতে পারে। এটা হচ্ছে আমার পারসেপশন থেকে এবং আমার বর্তমানে উইদাউট রিসার্চ ইনস্ট্যান্ট আপনাকে যেটা বলি যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, এডুকেশন কিন্তু এআই এর দিকে চলে যাচ্ছে। দ্যাট মিনস কিন্তু 10 মিনিট স্কুল বন্ধ হচ্ছে না, আপনি পিভট করছেন। আপনার জায়গা থেকে হয়তো ওই শিক্ষাটাই আপনি কিভাবে আধুনিক সময়ের সাথে অ্যালাইন করতে পারবেন সেটা নিয়ে আপনি চিন্তা করছেন। আর আরেকটা দিক হচ্ছে সকল এতে কিছু হিউম্যান ফিল থাকে। দ্যাটস ওয়াই ধরেন আমি আপনাকে বিজনেস মডেল এখানে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে বোঝাচ্ছি, আপনারা সবাই হয়তো কম বেশি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। বিজনেস মডেল নিয়ে আপনি কিন্তু সার্চ করে খুব সুন্দর করে চ্যাট জিপিটিতে দেখতে পারেন। বাট এই যে আপনি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন পাচ্ছেন, একজন আপনাকে বলছে উইথ রেফারেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সটাকে আপনাকে কিন্তু সরাসরি কনফিডেন্স দিচ্ছে ইনস্ট্যান্ট। হয়তো চ্যাট জিপিটিটা আপনি কনফিউজ থাকবে যে আমার প্রম্পটটা ঠিক ছিল কিনা, এই অ্যান্সারটা দিল এটা তো মনে হয় জাপানের স্টাইলে দিল, এটা তো বাংলাদেশের মতো হইলো না, আচ্ছা আবার জিজ্ঞেস করি। তো একটা হিউম্যান ফিল এডুকেশনের সাথে হয়তো সবসময় প্রয়োজন হবে কোনো না কোনো ফরম্যাটে, এটা হচ্ছে আমার বিশ্বাস। জি আরেকজন প্রশ্ন, অনেকশীল ভাই আপনার কি এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন আছে, না ফরহাদ ভাইকে একটু অপশন দিতাম? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ফরহাদ ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন করতে আপনার কাছ থেকে একটা ব্যাপারে আমার সাজেশন বা অ্যাডভাইস চাই। সেটা হচ্ছে যে আমার বিজনেসটা এরকম যে আমার কয়েকটা কোম্পানির সাথে কোলাবোরেশন না করলে বিজনেসটা এখনো সম্ভব না, লাইক লঞ্চ করা সম্ভব না। আবার আমার ফান্ডিংও দরকার লঞ্চ করার জন্য।
সো ব্যাপারটা আমার যে এখানে সমস্যা হচ্ছে যে আমি একটা কোম্পানির সাথে আমার একজনের সাথে পার্টনারশিপ করতে হবে কোলাবোরেশনের জন্য। তার কাছে যে আমি কোলাবোরেশন করতে গেলাম, কিন্তু তাকে আমি আমি যেহেতু এখন ইনভেস্টমেন্ট পাইনি, তাকে আমি বলতে পারতেছি না তাকে প্রোডাক্টটা কতদিনের ভিতরে ডেলিভারি দিব। আবার আমি একটা ইনভেস্টরের কাছে গেলে সেও আবার যদি আমাকে জিজ্ঞেস করে যে না তোমার তো এখানে কোলাবোরেশন করতে হবে, তুমি কি কোম্পানির সাথে কোলাবোরেশন করেছো, আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি। তো এই ব্যাপারে কি করা উচিত? আচ্ছা ফরহাদ ভাই, আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের ব্যাপারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার বিজনেস মডেল একটু বলা যায় কিনা? না বললে ভালো হতো। মানে কনফিডেন্সিয়াল? জি, একটু কনফিডেন্সিয়াল। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি রাখতে চাচ্ছেন, বাট এখানে আসলে আমরা সবাই তো আসলে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউতে কাজ করছি, স্টুডেন্ট এন্ড টিচার এই পয়েন্ট অফ ভিউতে কাজ করছি। আপনি হয়তো পার্সোনালি আমাকে পরে শেয়ার করতে চাচ্ছেন, ইটস ফাইন। সবার কাছে হয়তো আপনার খুবই কনফিডেন্সিয়াল কোনো বিজনেস মডেল হতে পারে। আপনার যে কোয়েশ্চেনটা, বিজনেস মডেলটা না জানলে তো আসলে বিষয়টা ক্লিয়ার আচ্ছা, সরাসরি আমি বলা যায় না। কিছু বুঝাই। না না, আপনি এটা রাখতে পারেন, কোনো যতটুকু সমস্যা নেই। শর্টে বোঝানো যায় সেটা হচ্ছে যে আমার বিজনেস তো মেডিকেল সেক্টরের জন্য, এন্ড আমার বিজনেসের জন্য আসলে হসপিটাল গুলোর সাথে কোলাবোরেশন করা খুবই জরুরি, যেহেতু মেডিকেল সেক্টরের জন্য। এখন এটা কি আপনার আমার ফিজিক্যাল প্রোডাক্ট নাকি সফটওয়্যার বেস প্রোডাক্ট? সফটওয়্যার বেস প্রোডাক্ট। সো হসপিটাল আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি কি আমার যে এই সফটওয়্যার যে সার্ভিসটা দিবা, তুমি এই সফটওয়্যারটা আমাকে ডেলিভারি করবা কতদিনের ভিতরে, বা আমরা ইউজ করতে পারবো কতদিনের ভিতরে। আবার লেটস সে আমার যেহেতু এখনো সফটওয়্যারটা তৈরি হয় না, বা তৈরি হওয়ার জন্য আমার ফান্ডিং প্রয়োজন, গ্রান্ট প্রয়োজন, আমি একজন ইনভেস্টরের কাছে গেলে সেও আমাকে প্রশ্ন করতে পারে যে তোমার বিজনেস করতে গেলে তোমার হচ্ছে হসপিটালের সাথে কোলাবোরেশনটা মাস্ট, তুমি কি হসপিটালের সাথে কোলাবোরেশন করেছো? এখন আমি হসপিটালের কাছে গেলে আমি তাকে একটা সিউরিটি দিতে পারতেছি না যে আমি এতদিনের ভিতরে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিব, মানে ইনভেস্টমেন্ট না পাওয়া পর্যন্ত। কারণ ইনভেস্টমেন্ট ওকে পাওয়ার ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি আপনার ইস্যুটা আসলে একটা কমন সিনারিও, এবং এটা অনেকেরই প্রশ্নটা থাকে। থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন। যেটা হচ্ছে ফরহাদ ভাই, আসলে আপনার প্রোডাক্ট রেডি হয়েছে এখনো? না। আচ্ছা, আপনার প্রোডাক্ট রেডি হয়নি। ধরেন সেম আপনার কাছে যদি ধরেন ইন ফিউচারে বা যে কোনো সময় যদি একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আসে যে আমি প্রোডাক্টটা এখনো তৈরি করিনি কিন্তু প্রোডাক্টটা দারুণ এবং প্রোডাক্টটা চাহিদাও আছে, আমার পার্টনারশিপেরও কথা হয়েছে, তো এই বিষয়গুলো ইনভেস্টরের কাছে বা আপনি যাদের কাছে যাচ্ছেন যারা প্রফেশনাল ইনভেস্টর, তারা প্রুভেন ট্র্যাকগুলো দেখার চেষ্টা করে। হ্যাঁ, আইডিয়া স্টেজে আপনাকে অল্প কিছু টাকা দিয়ে আপনার এঞ্জেল ইনভেস্টর আসতে পারে, কারণ বাট ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ধরেন আপনার কোটি টাকা দরকার, এই ধরনের ইনভেস্টমেন্ট নর্মালি আপনার কোনো অ্যাচিভমেন্ট বা ট্র্যাকশন মানে হচ্ছে আপনি 5 জনের কাছে সেল করেছেন, আপনার প্রোডাক্ট অ্যাকসেপ্টেড এবং সবাই এটা মিনিমাম ব্যবহার একটা করছে, রেভিনিউ দেখতে চাই। রাইট? মিনিমাম রেভিনিউটা ইস্যু না, মানে আপনার প্রোডাক্টটা যে মার্কেটে সচল এবং অ্যাকসেপ্টেড, আপনি এটা বানাইতে পারেন এবং এটা বেচা সম্ভব, এতটুকু যখন যাচ্ছে তখন আপনি আসলে মার্কেটে নামলেন। আদারওয়াইজ ধরেন আমি একটা আইডিয়া দিলাম, আমি একটা দারুণ সফটওয়্যার চিন্তা করলাম, মেডিকেল জগৎ পাল্টে যাবে, আমি বানাই দিয়ে দেখলাম যে আমি বানাইতে পারছি না, এখন দেখা যাচ্ছে যে কাস্টমার আমার কাছ থেকে 3 মাস পরে চলে হ্যাঁ গেছে। ভাই, এই ব্যাপারে একটা কথা হচ্ছে লাস্ট ক্লাসে আমাদের বেনজির ভাই একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে কাস্টমার ইন্টারভিউ এন্ড অনলাইন সার্ভে, যে কাস্টমার যে আদৌ এটা ইউজ করবে কিনা, এই সলিউশনটা কি শুধু আমার জন্য নাকি অন্য মানুষের জন্য এই প্রবলেম সলিউশনটা আছে। এই জন্য আমি হচ্ছে 2টা সার্ভে করি, একটা হচ্ছে ইন পার্সন ইন্টারভিউ আর একটা হচ্ছে অনলাইন সার্ভে। সো ইন পার্সন ইন্টারভিউটা আমরা 22 জনের কাছে করি 6টা ডিস্ট্রিক্ট থেকে। সো ইন পার্সন ইন্টারভিউয়ে 22 জনই আমাদেরকে পজিটিভ অ্যান্সার দেয় যে তারা আমাদের ওই অ্যাপটা ইউজ করবে, এন্ড আমরা তাদেরকে একটা মিনিমাম অ্যামাউন্ট বলি যে এই সার্ভিসের জন্য যদি আপনাকে এত টাকা চার্জ করা হয় আপনি কি দিবেন। তারা 22 জনই এগ্রি করেছেন না আমরা দিব, কারণ আমরা একটা ওয়ার্থ সার্ভিস পাচ্ছি। আর অনলাইন সার্ভেটা আমরা করি, অনলাইন সার্ভেতে হচ্ছে 52 জন রেসপন্স করে, 52 জনের ভিতরে 81% হচ্ছে রাজি, তারা সার্ভিসটা ইউজ করবে আর পেমেন্টও করতে তারা রাজি। তো এই ধরনের সার্ভে রিপোর্ট বা এই ধরনের কি বলা যায়, যে যখন তাকে একজন ইনভেস্টরকে বোঝাইতে পারছি যে না আসলেই মানুষ এটা ইউজ করবে, আমার শুধু এখন ইনভেস্টমেন্ট নিয়ে অ্যাপটা বা সার্ভিসটা রেডি করে মানুষকে দিতে হবে, তখন খুব একজন সুন্দর ফরহাদ ভাই, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি একটু বলি। বেনজি ভাই এন্ড এভরিথিং আপনাকে আইডিয়া ভ্যালিডেশনটা হয়তো এক্সাম্পল দিতে যেটা বলেছে, এবং আপনি যে কাস্টমারের সাথে কথা বলছেন এবং ফিডব্যাক নিচ্ছেন এই টাকাটা দিবে কিনা বা এটা এই ধরনের সার্ভিস প্রয়োজন কিনা, দিস ইজ দ্য ওয়ে আপনার আইডিয়াটা ভ্যালিডেট করার জন্য যে আইডিয়াটা আসলে মার্কেটে যাবে কিনা। আমি জানলাম যাবে, এন্ড দেন হচ্ছে আমার এমভিপি তৈরি করা। হ্যাঁ আমি বুঝলাম যাবে, তার মানে আমাকে এখন প্রোডাক্ট রেডি করতে হবে। প্রোডাক্ট ছাড়া তো আমার কিছু রেডি হয় নাই। প্রোডাক্টটা যখন রেডি হচ্ছে একটা লেভেল অফ এমভিপি রেডি হয়েছে যে আমি এই প্রোডাক্টটা বানাতে চেয়েছিলাম, দিস ইজ দ্য প্রোডাক্ট, আমার রেডি, দেখেন। তখন হচ্ছে ইনভেস্টর একটা পয়েন্ট অফ ভিউতে খুশি, আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট রেডি, দেখি তো কি অবস্থা।
আচ্ছা ঠিকই তো বানাইছে, হ্যাঁ ঠিকঠাক চলছে, ওকে ফাইন, এবার কিছুটা বিশ্বাস চলে এসছে। এর সাথে যখন আপনি অ্যাড করছেন যে আমি প্রোডাক্টটা তো বানিয়েছি, আমি সাথে 10 লাখ টাকা রেভিনিউ করে ফেলছি, দেন হচ্ছে আপনার পয়েন্টটা আরো হাই যে আপনি এখন বিজনেস করার চেষ্টা করছেন। এবং আপনাকে জিজ্ঞেস করা হলো ওকে ফাইন, তাহলে এটা মার্কেট সাইজ এন্ড এভরিথিং দেখে তাহলে আগামী 1 বছর মাইলস্টোন তোমার কত টার্গেট ভাই? আমার আগামী 2 বছর তো 10 কোটি টাকা এসে পড়বে, আপনি 1 কোটি টাকা দিলে ওকে ফাইন, তাহলে তোমার প্রফিট মার্জিন বা তোমার প্রফিট মার্জিন কেমন থাকবে, তোমার অবকাঠামো আদার্স খরচ কতটুকু বাড়বে? ভাই আমার 10% বাড়বে, ওকে ফাইন, তাহলে গুড বিজনেস, চলো ডিলে যাই। বিষয়টা এইভাবে আসে, নট সেম আপনাকে পার্সোনালি মিস্টার ফরহাদকে দেখলো আপনি বিশাল একজন অ্যাওয়ার্ড উইনার একজন প্রোগ্রামার, অথবা আপনার পেছনের দারুণ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সেস এবং হিস্ট্রি আছে, আপনাকে ইনভেস্টর তার জায়গা থেকে ফাউন্ডার বেনিফিট চিন্তা করে বা ফাউন্ডার ফিউচার চিন্তা করে আপনার উপর সে রিস্ক নিতেও পারে যে আপনার প্রোডাক্ট রেডি নেই, আপনার আইডিয়ার উপরে সে ইনভেস্ট করছে। এছাড়াও এক্সিলিয়ারেটিং অনেক প্রোগ্রাম হয় যেটা হচ্ছে সরাসরি আইডিয়ার উপরে বেস করেই টাকা দেওয়ার জন্য, যেমন বাংলাদেশের এখন হচ্ছে ধরেন আমাদের যেটা সরকারি যেটা আইডিয়া গ্র্যান্ট 10 লাখ টাকা দেয় আপনাকে, যেটা দিবে সেটা হচ্ছে আপনার আইডিয়াটা ভালো হলে এইটা জায়গাটা থেকে আপনাকে সে 10 লাখ টাকা আইডিয়া গ্র্যান্ট থেকে আইডিয়া গ্র্যান্ট দিবে। সো এই ধরনের অনেকগুলো গ্র্যান্ট বাংলাদেশে হয়। অরেঞ্জ কর্নার আপনাকে হয়তো $5,000 মতো গ্র্যান্ট দিবে। সো এইগুলো তো আছেই অলরেডি, যে যারা আইডিয়া নিয়ে কাজ করছে ভালো ভালো আইডিয়া, এবং সেটা জায়গাটা থেকে তাদের আইডিয়াগুলো নিয়ে সামনে আগানো যায় কিনা ভালো যাদেরকে হচ্ছে, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন প্রথমে, যে রেদার দেন গোয়িং ফর দ্য ভিসি কোম্পানি আর সরাসরি ইনভেস্টমেন্টের জায়গা আগের থেকে আপনি অনুদান বা ব্র্যান্ড বা এগুলো নেওয়ার চেষ্টা করেন, যে আসলে আপনার আইডিয়াটা যদি ওইখানে অ্যাকসেপ্টেড হয় তখন পরবর্তীতে কিন্তু আপনার পরবর্তী রাউন্ডগুলো তো আপনি এক্সাম্পল দিতে পারেন, আমার আইডিয়াটা ওইখানে অ্যাকসেপ্টেড হয়েছিল, এখন আমি এই পর্যন্ত এসেছি ওই টাকা দিয়ে, এখন আমি সামনে স্কেল করতে চাচ্ছি, অথবা আমি এখন কাস্টমার অ্যাকুইজিশন করতে যাচ্ছি, আপনারা আমার সাথে অ্যাড হন। ভাই আইডিয়া গ্রান্টের বা এই ধরনের প্রোগ্রামগুলো কি এক্সাইটিং বাংলাদেশে আমাদেরকে কানেক্ট করে দেয়? এটা নরমালি তো আপনাদের গ্রুপে এন্ড এভরিথিং এর জায়গা থেকে সবকিছু মোটামুটি শেয়ার করা হয়। আপনাদের ব্যবসা তো অপেক্ষাকৃত নতুন, আপনার এটা থাকলে যেমন অরেঞ্জ কর্নার এন্ড আইডিয়া স্টেজ চ্যাটজিপিটির যুগ চলে এসেছে, আপনি সবসময় নিজে অ্যাজ এ ফাউন্ডার চেক করবেন যে আসলে কোথায় কোথায় গ্র্যান্ট হচ্ছে বাংলাদেশের। দ্বিতীয় বিষয়টা আপনার যে প্রশ্নটা, হ্যাঁ এক্সিলারেটর বাংলাদেশ তাদের ফাউন্ডার গ্রুপে এন্ড এভরিথিং এর জায়গাটা থেকে এই আপডেট গুলো দিয়ে আসছে, শুধু বাংলাদেশের না গ্লোবালি কোথায় কোথায় গ্র্যান্ট চলছে এটা প্রতিনিয়ত আরিফ ভাইয়ের লিডে আমরা প্রতিনিয়ত এটা আমরা সব এক্সিলারেটর বাংলাদেশে আমাদের প্রোগ্রামে দিয়ে থাকি, শেয়ার করে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আদারওয়াইজ আমরা হয়তো শেষের দিকে এসে পড়েছি, আমরা হয়তো শেষ করবো প্রোগ্রামটি। ইয়েস ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। সো লেটস সে আমি একটু চাচ্ছিলাম যে আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটাকে ভ্যালিডেট করা আরো বেটার ভাবে। সো ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে ক্লায়েন্ট থেকে টাকা নেওয়া। আমার কাছে এখন প্রোডাক্ট রেডি নেই, আমি বানাচ্ছি এখনো প্রোডাক্ট। হাইপোথেটিক্যালি স্পিকিং, ইফ এভরিথিং গোজ রাইট, উইদিন নেক্সট 30 days আমার প্রোডাক্টটা লঞ্চেবল একটা স্টেজে পৌঁছাবে উইথ নট অল দ্য ফিচার্স। সো আমি একটা চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তো শুধু একটা প্রাইস শো করলেই হবে না, আমার ইন ফিউচারে আরো আমি যাচ্ছি যে আরো হচ্ছে যে ফিচার অ্যাড করব, বা আমার একটা কালেকশন অফ টুলস হবে যেন হচ্ছে যে ইউজারকে আমি বেটার এনেবল করতে পারি। সো এখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যদি এখন $20 রাখি, আমি চিন্তা করছি একটা বেস আমার মিনিমাম হচ্ছে $20 চার্জ করবো। এখন যদি আমি $20 রাখি, এটা আসলে মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আমার কি বলবো গাট ফিল, কোনো ইনসাইট না বা কোনো অবজারভেশন না, টোটাল গাট ফিলিং। সো আবার আমার একটা খুব ভালো কাস্টমার হচ্ছে বাংলাদেশি, আর আমরা বাংলাদেশি অডিয়েন্সটা খুব ভালো করে বুঝি যে ওরা খুবই প্রাইস সেন্সিটিভ এই সেগমেন্টে। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে $20 তো, আচ্ছা ঠিক আছে আমি এমভিপি লঞ্চ করতেছি, আমি মান্থলি একটা কাজ করি $5 দিই, লেটস সে যে অ্যামাউন্টটা হয় ওই পার্সেন্টেজ ডিসকাউন্টটা দিয়ে, সো $15 ডিসকাউন্ট। ওকে, দেন হচ্ছে যে আমি যখন আমার নেক্সট সেট অফ মেজর ফিচার লঞ্চ করবো, ভার্সন 2 লঞ্চ করবো উইথ নেক্সট সেট অফ মেজর ফিচার্স যেটা আমি বলতেছি, সো তখন হয়তো আমি ডিসকাউন্টটা কমায় 50% করে দিলাম। সো এন্ড দেন নেক্সট ভার্সন যেটা লঞ্চ করবো তখন ডিসকাউন্টটা কমে আরো 25% কমাই দিলাম। এভাবে ইনক্রিমেন্টালি যদি আমি ডিসকাউন্টটা কমাই, সো ডাজ ইট সিম শেডি, বা এটাতে কি আমার কোনো ব্র্যান্ড পারসেপশনে কোনো নেগেটিভ এফেক্ট পড়বে নাকি? সো এই জিনিসটা আমি আসলে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। প্রিমিয়াম মডেল একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা মডেল, এবং এটা আসলে মোরলেস আসলে ইউজ করা হয় নরমালি যেটা টেক বেসড কোম্পানি, বা আপনাকে কোনো একটা
অভ্যাসে নিয়ে আসার জন্য এটাকে প্র্যাকটিস করা হয়। ধরেন ক্যানভা এক সময় অনেক ফ্রি বা $1 5 মাস এরকম দিয়েছে, শপিফাই $1 6 মাস দেয় এখনো পর্যন্ত, কারণ আপনাকে ইউজ টু করানোর চেষ্টা করে। আপনার প্রোডাক্টটা কি সেটা হয়তো ক্লিয়ার না, তবে আপনার কথায় বুঝতে পারছি যে এটা সফটওয়্যার বেসড বা অনলাইন ভিত্তিক অনলাইন সলিউশনের কোনো একটা সার্ভিস আপনি দেওয়ার চিন্তা করছিলেন, তাই কি রাজেন ভাই? হ্যাঁ, আমি যদি একটু মানে ক্লিয়ারলি বলি, আমার প্রোডাক্টটা হচ্ছে খুবই বেসিক্যালি এই যে আমার যে ফ্রিল্যান্সাররা আছে মার্কেট প্লেসে, ওর একটা খুবই পেইনফুল একটা জিনিস ফেস করে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কোয়ালিটি খুবই বাজে। মানে আপনি যদি একজন সিনিয়র ফ্রিল্যান্সার, মনে করেন একটা এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার যে খুবই স্কিল্ড, হ্যাঁ, এখন আপনি কি আর $5-10 জন্য মাইরপিট করবেন না? আপনি এই কাজ করবেন, আপনার টার্গেট থাকবে কি, আচ্ছা আমি একটা কাজ করবো, দুইটা কাজ করবো, যেন এগুলো হাই প্লেইং হয় আর ক্লায়েন্ট গুলো যেন হাই কোয়ালিটি ক্লায়েন্ট হয়। সো হোয়াট ডাজ ইট মিন? দ্যাটস এ আপনি সাইফ ভাই আপনি কাজ করবেন কাদের সাথে? আপনি মনে করেন স্যাস কোম্পানিদের সাথে কাজ করবেন তাদের মানে ফাইন্যান্স দেখার জন্য। সো লেটস সে স্যাস কোম্পানি, ফাইন্যান্স, এই দুইটা টার্গেট কিওয়ার্ড সেট করলেন। ক্লায়েন্টের মিনিমাম বাজেট থাকতে হবে $500 অ্যাবাভ, অ্যান্ড ক্লায়েন্টের যে রেটিং আছে ওই রেটিংটা থাকতে হবে 4.5 অ্যাবাভ। এটা হলে তখন যে জব পোস্ট গুলো এই ক্রাইটেরিয়া মিট করবে, ওই জব পোস্ট গুলো আপনার কাছে চলে আসবে। অ্যান্ড আপওয়ার্কে একটা জিনিস হচ্ছে যে বেসিক্যালি আর্লি মুভার্স অ্যাডভান্টেজ। আপনি যত আর্লি হচ্ছে যে বিট করতে পারবেন, ইউ আর মোর লাইকলি টু গেট দ্য জব। সো বেসিক্যালি আমারটা নিয়ারলি রিয়েল টাইম নোটিফিকেশন পাঠাবে আপনাকে, নিয়ারলি রিয়েল টাইম। সো এটাই আমার প্রোডাক্ট, সিম্পল অ্যাজ দ্যাট, এমভিপিটা। তার মানে কি আপনি কি আরেকটা ওডেস্কের মতো বা সরি ফাইবারের মতো এরকম আরেকটা করতে যাচ্ছেন? না নাকি সেটা কমপ্লিমেন্টারি? ইটস আ কমপ্লিমেন্টারি টু। কমপ্লিমেন্টারি মিন্স হোয়াট? মানে কি অন্য প্ল্যাটফর্মের নোটিফিকেশন গুলো আপনার এখান থেকে দেবে ইনস্ট্যান্ট, বিষয়টা কি এরকম? ইয়েস। ওকে ফাইন। তাহলে রাজেন ভাই, আমরা আজকের জায়গাটা থেকে দেখেন আপনি খুবই দারুণ ইনডেপথ একটা প্রবলেম নিয়ে সলিউশন রাখার চেষ্টা করছেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যাদের নোটিফিকেশন গুলো দেওয়ার চেষ্টা করছেন তারা তাদের সিস্টেমের পয়েন্ট অফ ভিউতে তারা যদি এটা অ্যাভেল করে খুব সহজে করতেছে না ভাই, আমার অনেক কাঠখড় পুড়ে যাচ্ছে। রাইট, এটাই আমাদের জায়গা থেকে আমি চিন্তা করছি ইন ফিউচারে আসলে এটা কি ওরা করে ফেলতে পারে, এবং দ্বিতীয় বিষয়টা কি এটা কি আসলে এইভাবে এতটুকু দরকার আসলে সব ফ্রিল্যান্সারদের? আসলে কি তাদের দরকার যে আসলে আমাকে ইনস্ট্যান্ট জানতে হবে? ইটস ফাইন, আমাকে আনসার করার দরকার নাই। সরি আমি আপনার আসলে চিন্তাটা জায়গাটা পয়েন্ট অফ ভিউতে দেখাচ্ছি। যদি আপনি ইফ ইউ ফিল যে আসলে এটা দরকার, অবশ্যই ডেফিনেটলি দরকার, দেন গো ফর দ্য এমবিপি, শুট ইন দ্য মার্কেট এন্ড চেক আসলে কত মানুষ হয়, কত মানুষ দরকার। যেমন আপনি যদি ফ্রিল্যান্স করে থাকেন, আপনার কমিউনিটিতে 100 মানুষ আছে, সো দ্যাট ট্রাই ফ্রম দেম, স্টার্ট ফ্রম দেম, যে ওকে ফাইন আমি এরকম একটা সলিউশন নিয়ে আসছি, গিভ মি $5 per month এন্ড ইউজ ইট। ওকে সমস্যা নাই, তুমি আগে 1 মাস ইউজ করে দেখো, ফ্রি ইউজ করো, দ্বিতীয় মাস থেকে তুমি যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে $5 করে দিবে। তাহলে দেখেন আপনি কত পার্সেন্ট আপনার কাস্টমার গুলো থাকে। ওকে ফাইন, 100 জন ট্রাই করার পরে যে আপনি মানে হতাশ হয়ে যাবেন যে আমার এটা হলো না, আপনি ফ্রেন্ড সার্কেল বা আপনার পরিচিত সার্কেলে আপনি ট্রাই করেছেন বা একটা কমিউনিটির ভিতরে ট্রাই করেছেন, ওকে ঠিক আছে এবার মার্কেটে ছাড়ি, ওকে ফাইন ওপেন মার্কেটে টার্গেট করে আমি ছাড়ি, দেখি ওকে ফাইন আমি 10 লাখ মানুষের কাছে রিচ করি বা 1 লাখ মানুষের কাছে রিচ করি, কতটুকু আমার কাস্টমার অ্যাকুইজিশন আসছে, কাস্টমার কনভার্ট হচ্ছে কতটুকু। এই 5-6 মাস আপনি ট্রাই করে দেখলেন এমবিপি স্টেজটা আসলে কতটুকু আসলো, কতটুকু গেল। এটা আসলে কিন্তু আপনি টোটাল আপনার বিজনেস প্ল্যানে যেটা করেছেন মডেলের জায়গা থেকে টোটাল আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোডাক্টের যে ভ্যালিডেশনের কথা বলছিল, যে প্রোডাক্টটা ভ্যালিড কিনা। যদি আপনার প্রোডাক্ট ভ্যালিডেশন নিয়ে কনফিউশন থাকে, এটার ভ্যালিডেশনটা কতটুকু, যেহেতু এই প্রোডাক্টটা আপনি বলছেন যে অ্যাভেলেবল নাই, যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল নাই সেটা কেন নাই সেটা জানার জন্য আমাদেরকে খুব ভালোভাবে সেটার ভ্যালিডেশনটা করা উচিত। কারণ কেন নাই এই জিনিসটাকে আসলে আদৌ চলবে, হতে পারে এটা বিশাল নতুন দারুণ একটা কিছু, সবাই লুফে নেবে, হতে পারে এটা কিছুই না, কারো দরকারই নেই। ওকে সরি ভাই, আসিফ ভাই, সাইফ ভাই, মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে কম্পিটিটর আছে, কিন্তু ওরা আসলে মানে দে আর নট ভেরি গুড এট মার্কেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যারা বানাচ্ছে ওদেরকে মানে আমি অবজার্ভ করছি, দে আর ভেরি গুড ডেভেলপার্স, ভেরি গুড ডেভেলপার্স, ঠিক আছে, বাট ওরা মানে অ্যাজ আ মার্কেটার দে আর নট গুড, বাট দে ডোন্ট হ্যাভ দি রিসোর্সেস। হ্যাঁ, ওদের
ওদের ড্রব্যাকস গুলো আমি বের করে ফেলেছি। ওকে রাজন ভাই, ইটস ভেরি গুড। আপনি কাস্টমার কম্পিটিটরদেরকে নিয়েও আপনি রিসার্চ করেছেন। আমার জাস্ট শেষ করতে করতে একটা সাজেশন থাকবে, বি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োর ওয়ার্ক বাট ডোন্ট বি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োর কম্পিটিটর আনলেস আপনি মার্কেটে না নামছেন। কারণ সিনারিও গুলো whenever you are saying they are not good at marketing, then how good are you are going to be good, সেটা কিন্তু আপনার মার্কেটে নামার পরে বিচার হবে যে I did better than him, I can do it থেকে I did it এই পর্যন্ত আপনাকে যেতে হবে, so that we all including investor এবং যারা আসছে তারা যেন আপনাকে বিলিভ করে with cause with facts। এটা হচ্ছে একটা সাজেশন। আমি কিন্তু আপনাকে নিরুৎসাহিত করছি না, আমি আপনাকে ওয়েটা বলছি, যেভাবে চিন্তা করলে আমাদেরকে মুখের জায়গাটা থেকে আমাদেরকে এক্সাক্ট স্ট্যাটস নিয়ে বসতে হয়। আমরা জানি আপনি যে আইডিয়াটা বলতেছেন দারুণ আইডিয়া, আমরা চাই যে আপনি আইডিয়াটা নিয়ে আসুন, এবং সেটা আনার পরে পেছনে যেন আপনার ব্যাকলটে স্ট্যাটস থাকে যে আমি এটা এনেছিলাম, আমি জানতাম এটা সবার লাগবে, আমি জানি আমার কম্পিটিটর পারে নাই, এই যে আমি ছোট্ট একটা ড্রাই রান দিয়েছি 6 মাসে, দেখেন আমার কি আউটপুটটা এসেছে, আমি তো আমার টাকা অল্প টাকা নিয়ে অল্প পুঁজি নিয়ে কাজ করেছি, আপনারা যদি এখন অ্যাড হন তাহলে এখানে আমরা যেতে পারি। ঠিক আছে রাজন ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ ফর দ্য সাজেশন ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এভরিওয়ান। আপাতত আর কোনো প্রশ্ন নিচ্ছি না। অনেক ভাই আপনি কি লাইনে আছেন? আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। তো আপনার প্রোগ্রামটা এখান থেকেই আপনারা লিভ নিতে পারেন। থ্যাংকস এভরিওয়ান। যাদের প্রোগ্রামটা ভালো লেগেছে, শফিকুল আলম সাইফ লিখে আপনার লিঙ্কডইনে যে আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে পারেন, শফিকুল আলম সাইফ দিয়ে লিখে কানেক্টেড হতে পারেন। আমাদের ওইখান থেকে আপনার কোনো সাজেশন এভরিথিং ইনবক্সে আমাকে যে কোনো সময় নক করতে পারেন, যে কোনো সমস্যার কোয়েশ্চেনের আনসারের জন্য। খুব বেশি প্রয়োজন হলে সরাসরি মোড়ে আসতে পারেন, ধানমন্ডিতে আসতে পারেন সরাসরি দেখা করার জন্য। তো থ্যাংকস এভরিওয়ান, দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।